যে জন্য এখানে আসছি, এই ওয়েবিনারটা করতেছি। বেসিক্যালি এখানে আমরা কোনো জ্ঞান গর্ব কোনো আলোচনা করব না, মানে মোটামুটি আমরা কিছু আমাদের এক্সপিরিয়েন্স শেয়ার করব, সবার কাছ থেকে এক্সপিরিয়েন্স নিব, এবং মোটামুটি কিছু স্কিল নিয়ে কথাবার্তা বলার চেষ্টা করব, যেগুলো আসলে একটু ডাইভার্জেন্ট কেরিয়ারের জন্য দরকার। তো এখানে টপিকটা ছিল হচ্ছে, জ্যোতি ভাই যখন আমার সাথে করে, তখন হচ্ছে যে টেলস অফ আইপিএনস ইন ডাইভার্জেন্ট কেরিয়ার্স। ডাইভার্জেন্ট কেরিয়ার বলতে যে যারা আইপি থেকে পড়ে যারা একটু ডিফারেন্ট টাইপের কেরিয়ার চুজ করেছে তাদের নিয়ে। যেমন আমি এখন আছি সেলসে, আমি সেলসে কাজ করি। রুমকি আপু হচ্ছে উনি ফিনান্সে কাজ করেন, উনি স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকে আছেন। তারপরে আমাদের সাথে সর্বা আছে, সর্বা গ্রামীণ ফোনে সেলসে কাজ করে। তো বেসিক্যালি আমরা যখন আইপি তে পড়েছি তখন কিন্তু মানে আমাদের কিছু ছিল, কিছু বক্স ছিল যে এইগুলা যেমন অপারেশনস ম্যানেজমেন্ট, সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট বা এই টাইপের কিছু জব, যে প্রসেস ইমপ্রুভমেন্ট, এইগুলো আমরা শুনে আসছি। কিন্তু সবসময় দেখা গেছে যে আসলে আমাদের সবার তো আর সেম না, সবাই মানে সবগুলা আঙ্গুল সেম না, সবার সবকিছু হয়তো ভাল লাগে না। তো এক একজন হয়তো এক এক দিকে চলে যায় কেরিয়ারে। তো এখন এই কেরিয়ারের যে ডাইভার্জেন্ট, যে আমরা কেন ডাইভার্জেন্ট ফিল্ডে গেলাম বা কি কি ব্যাপার ছিল এইগুলোর পিছনে, এগুলো নিয়ে আমরা কথা বলবো, এবং কি কি চ্যালেঞ্জ ফেস করতে হয়েছে, এবং এই ফিল্ড চেঞ্জ করে আমাদের মধ্যে কি কি ধরনের মানে সুবিধা পাচ্ছি, প্রোস এন্ড কনস, বা আইপির যে আইপিতে যে জিনিসগুলো পড়ানো হয়েছে বা আইপি থেকে যেগুলো পেয়েছি সেগুলো আমাদের ফিল্ডে এখন কি ধরনের কাজে লাগছে, এগুলা নিয়ে মেইনলি আমরা হচ্ছে ওপেন ডিসকাশন করব। এখানে আমাদের কোনো জ্ঞান গর্ভ আলোচনার কিছু নাই। এখানে এভরিওয়ান ইজ ইনভাইটেড, এভরিওয়ান ক্যান টক, এভরিওয়ান ক্যান পুট কোশ্চেনস। তো আমরা যেটা করতেছি সেটা হচ্ছে, প্রথমত সবাই মানে আমরা অঙ্কে ভালো। ছোটবেলায় আমার একটা ছিল যে মানে বুয়েটে আসার আগে তো সবাই আতেল থাকে, তো আমিও আতেল ছিলাম। তো যেটা হয় যে যখন আমার কোনো কিছু করতে ভালো লাগতো না তখন হচ্ছে আমি ম্যাথ করতাম। হ্যাঁ, সাপোজ আমার কোনো কিছু পড়তে ভালো লাগতেছে না, সাপোজ বাংলা পড়তে ভালো লাগতেছে না, ম্যাথ করি, ম্যাথ করি। আচ্ছা, আমার ঘুম আসতেছে না, ম্যাথ করি। ঠিক আছে, মানে ম্যাথ জিনিসটা খুব ভালো লাগে। হয়তো আমার মন খারাপ, ম্যাথ করি। ঠিক আছে, আমার খাইতে ইচ্ছা করতেছে না, তাও ম্যাথ করি। মানে ব্যাপারটা হচ্ছে এরকম। তো এরপরে যেটা হলো যে যেহেতু ম্যাথ করতে ভাল লাগে, সেহেতু এটা নিয়ে অঞ্জন দত্ত একটা গান গেয়ে ফেললো যে অঙ্কতে 80 পেয়েছিলাম একবার, মা ভেবেছিল হব ইঞ্জিনিয়ার। তো ঠিক আছে, ম্যাথে যেহেতু ভালো, তার মানে আমার এখন ইঞ্জিনিয়ার হতে হবে। অঞ্জন দত্ত যেহেতু বলছে, মাও স্বপ্ন দেখে ফেলছে, তো ইঞ্জিনিয়ার হও। তো ইঞ্জিনিয়ার হওয়ার জন্য কোথায় যাইতে হবে? বুয়েটে যাইতে হবে। আচ্ছা ঠিক আছে, চলে আসলাম বুয়েটে। এখন বুয়েটে আসার পরে যেটা হলো যে আমি আসলে মানে হোয়াট ইজ ইঞ্জিনিয়ারিং, হোয়াট ইজ আদার থিংস, আমি ম্যাথে ভালো, ব্যাস বুয়েটে চলে আসছি। এখন এর পরবর্তীতে কি হবে, আমার কেরিয়ার কি হবে, এটা নিয়ে আসলে কোনো টেনশন কখনোই ছিল না। তো এরপরে আসলাম কোথায়? আইপি ডিপার্টমেন্টে। আইপি ডিপার্টমেন্টে আসার পিছনেও একটা ছিল যে যখন দেখলাম যে আইপি ডিপার্টমেন্টের একটা স্লোগান ছিল, যারা হচ্ছে পুরনো আছেন তারা আরো ভালো বলতে পারবেন, সেটা হচ্ছে ডুয়ালিটি মিটস ডাইভার্সিটি। যে যখন দুইটা জিনিস একসাথে মিক্স করা হয় তখন ওইখানে হচ্ছে ডাইভার্সিটি তৈরি হয়। তো আইপি হচ্ছে এমন একটা ফিল্ড যেখানে হচ্ছে টেকনিক্যাল এবং বিজনেস স্টাডিজ দুইটাকে ব্লেন্ড করা হয়েছে। তো ব্লেন্ড করার ফলে এটা হচ্ছে খুবই সুন্দর একটা কেরিয়ার অপরচুনিটি ক্রিয়েট করেছে। আমরা যেটাকে বলতে পারি বাউন্ডারি লেস অপরচুনিটিস। ঠিক আছে, তো আমরা যারা হচ্ছে এই আইপি তে আসলাম, আসার পরে দেখা গেল যে এই যে আমার বন্ধু বান্ধব যারা, ওরা কিন্তু বলতে পারবে যে আসলে আসার পরে দেখা গেল যে আমার এই পড়াশোনা করতে আর ভালো লাগতেছে না, যে মানে হোয়াট এম আই রিডিং, মানে হোয়াট এম আই ডুইং,
ঠিক আছে। তো আহ, এই বিশাল বিশাল ম্যাথ, তারপরে হচ্ছে এই এত এত লেদ পড়াশোনা, মেশিন, মুখস্থ শেপার পড়াশোনা। মেশিন। হ্যাঁ, তারপরে যে লেদ মেশিন সেটা মানে সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে ফার্স্ট যে সেশনাল করতে গেছি সেটা হচ্ছে ওই মেশিন শপ যেটা ছিল সেখানে গিয়ে যে হ্যাঁ নাট বল্টু বানাইতে হবে। মানে হোয়াট ইজ দিস, যে আমি ইঞ্জিনিয়ার হইতে আসছি রে ভাই, নাট বল্টু কেন বানাবো, ঠিক আছে। তো মানে দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট শক, যে হ্যাঁ নাট বল্টু বানাইতে দিয়ে দিছে, ঠিক আছে। তারপরে দেখা গেল যে আমরা মেকানিক্যাল ড্রয়িং করতে গেলাম, ঠিক আছে। মানে ইট ওয়াজ এ হরিবল এক্সপেরিয়েন্স। তো এইরকম এক্সপিরিয়েন্সের মধ্য দিয়ে যাইতে যাইতে দেখা গেল যে আসলে মানে পড়াশোনা নিয়ে ওইভাবে করা হলো না, মানে পড়াশোনায় আর মনোযোগ বসাইতে পারলাম না। জাস্ট মানে অঙ্কতে 80 পাইছিলাম, দ্যাটস ওয়াই ইঞ্জিনিয়ার হইতে আসলাম। তো দেখা গেল যে হ্যাঁ টাইনা টুইনা ইঞ্জিনিয়ার হয়ে গেলাম, বের হয়ে আসলাম। তো আমরা ইঞ্জিনিয়ার হইলাম, ইঞ্জিনিয়ার হওয়ার পরে তারপরে আহ, মানে কেরিয়ার তো বেছে নিতে হবে, মানে অন্তত খাইতে হবে, ঠিক আছে। সমাজের চোখে নিজেকে দেখাইতে হবে যে হ্যাঁ আমি বুয়েট থেকে পাশ করছি, আমাকে কিছু একটা করতে হবে, ঠিক আছে, ভালো কিছু করতে হবে। তো ফার্স্ট অফ অল আমরা আজকে তিনজন কথা বলবো, তিনজনের সাথে একটু পরিচিত হয়ে নেই। প্রথমে আছেন 01 ব্যাচের রুমকি সরকার আপু। রুমকি সরকার আপু হচ্ছে এখন উনি স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকে আছেন অ্যাজ এ সিনিয়র ম্যানেজার বিজনেস ফিনান্স। মানে উনি একজন ইঞ্জিনিয়ার হয়ে কেন উনি ফিন্যান্সে গেলেন এবং কেন উনি ব্যাংকে মানে এসসিবির মতো এত বড় একটা ব্যাংক, তার আগে তার আরো ডাইভার্সিফাইড কেরিয়ার আছে। তো এগুলো আমরা তার কাছ থেকে শুনবো। এরপরে আমি আছি, আমি এখন কাজ করতেছি বার্জার পেন্টস বাংলাদেশ লিমিটেডে অ্যাজ এরিয়া ম্যানেজার সেলস এন্ড মার্কেটিং। টোটালি ডিফারেন্ট ফ্রম ইঞ্জিনিয়ারিং ক্যারিয়ার। এরপরে আমাদের সাথে আছে হচ্ছে সর্বা 13 ব্যাচের। তো ও আছে গ্রামীণ ফোনে অ্যাজ ম্যানেজমেন্ট ট্রেনি নেক্সট বিজনেস লিডার। ও এখন বেসিক্যালি সেলস দেখতেছে গ্রামীণ ফোনে। তো ব্যাপার হচ্ছে যে আমরা এখানে যে তিনজন আজকে কথা বলতে আসছি, তিনজনেরই দেখা গেছে যে আমরা তিনজনই আইপি ব্যাকগ্রাউন্ড এবং তিনজনই এখন আইপি থেকে একটু ডিফারেন্ট ফিল্ডে আছি। তো এখন ডিফারেন্ট ফিল্ডে থাকার জন্য আমরা কি কি সুবিধা পাচ্ছি বা কি কি চ্যালেঞ্জ ফেস করতেছি এই ডিফারেন্ট ফিল্ডে আসার জন্য, আমাদের কি কি ধরনের চ্যালেঞ্জ নিতে হয়েছে সেগুলো নিয়ে আমরা কিছু কথা বলবো। এবং ডিফারেন্ট ফিল্ড চুজ করতে চাইলে আসলে কি কি ধরনের স্কিল দরকার হতে পারে সেই জিনিসগুলো নিয়েও আমরা একটু কথা বলবো। 2008 সালে যখন হচ্ছে আমরা 07 ব্যাচ 2008 সালে ক্লাস শুরু করি। তো 2008 সালে ক্লাস শুরু করার পরে তখন হচ্ছে 03 ব্যাচ হচ্ছে র্যাক ব্যাচ, তারা হচ্ছে একটা কনভেনশন অফ অন ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং, সিআইপি, একটা মানে আইপি ডে এর মতো একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ করছিল 3 দিন ব্যাপী। তো সেই প্রোগ্রামে আমরা তখন হচ্ছে 1-1-এ পড়ি, আমরা খুবই উৎসুক, আমরা সেখানে যাই, সেখানে হচ্ছে আমরা বিভিন্ন পারফরমেন্স করি। তো ওখানে হচ্ছে কিছু পার্ট ছিল যেগুলো হচ্ছে মানে ওই বিভিন্ন ওয়ার্কশপ হইতো। তো ওগুলা হচ্ছে আমাদের জন্য ছিল বোরিং পার্ট। তো সেই বোরিং পার্ট গুলাতে আমরা যেতাম, মানে আমাদেরকে জোর করে ধরে নিয়ে যাওয়া হতো কারণ পার্টিসিপেন্ট লাগবে। তো ওখানে 03 ব্যাচ একটা ভিডিও বানিয়েছিল যে আইপির উপরে, যে আইপির আইপিতে পড়লে আসলে মানে আইপির ফিল্ড গুলা কি কি, আইপির বক্স গুলা কি কি, যে এই জিনিসগুলা যেখানে এই যে প্রোডাকশন প্ল্যানিং এন্ড কন্ট্রোল, ফ্যাসিলিটি প্ল্যানিং এন্ড ডিজাইন, কোয়ালিটি কন্ট্রোল, ম্যানুফ্যাকচারিং সিস্টেম, প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং, এই যে বক্স গুলা, এই জিনিসটা কিন্তু ওই ভিডিও থেকেই স্ক্রিনশট নেওয়া। তো তার মানে তখন আমাদের মাথায় চলে আসলো যে আসলে আমাদের এই বক্সগুলোর মধ্যে চিন্তা করতে হবে বাক্সে যে বাক্সে এই, বন্দি জীবন। হ্যাঁ বাক্সে বাক্সে বন্দি জীবন বলা যায়। তো এই বক্সগুলোর মধ্যে চিন্তা করতে হবে, এইগুলোর মধ্যে আমাদের মানে হয়তো পাস করে বেরোলেও আমাদের প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং করতে হবে বা প্রসেস কন্ট্রোল, ইনভেন্টরি কন্ট্রোল, তার মানে হচ্ছে আমাদের ফ্যাক্টরির ফ্লোরে গিয়ে কাজ করতে হবে বা এইরকম, বা ইন্ডাস্ট্রিয়াল এন্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং কথাটা শুনলেই তো এরকম মনে হয় যে আইদার প্রোডাকশনে কাজ করতে হবে, ম্যানুফ্যাকচারিং এ কাজ করতে হবে,
এরকম টাইপ। তো প্রোডাকশন ফ্লোরে কাজ করতে হবে। তো এগুলা দেখে আসলে আচ্ছা, মানে এই বক্সের মধ্যেই থেকে গেলাম তখন। তখন হঠাৎ করে মানিক ভাই, মানিক ভাইকে চিনেন তো সবাই নাকি? মানিক ভাইকে কে কে চিনে? সবাই তো মিউট। ও সবাই তো মিউট না? আচ্ছা, মানিক ভাই উনি হচ্ছে একটা ফিলিপস বাতি লাগাই নিয়ে আসলেন। হ্যাঁ, ফিলিপস বাতি নিয়ে হাজির হলেন যে লেটস থিঙ্ক আউট অফ দ্য বক্স, যে এই বক্সগুলোর বাইরে আসো, আমরা চিন্তা করি যে কি করা যায়। তো বক্সের বাইরে চিন্তা করতে গিয়ে দেখা গেল যে আসলে আমরা কি করতে পারি, বিজনেস করতে পারি। বাট ওই স্টুডেন্ট মানে মাত্র পাস করার পরে বিজনেস করার জন্য কি লাগবে, আইডিয়া লাগবে, ক্যাপিটাল লাগবে, বিজনেসের জন্য রিস্ক আছে। আচ্ছা ঠিক আছে, বিজনেস বাদ, তাহলে লেটস গো ফর গভর্নমেন্ট জব। তো গভর্নমেন্ট জবের জন্য কি লাগবে, প্রচুর পড়াশোনা করতে হবে। এমনিতেই ভাই 4 বছর পড়াশোনা করে অবস্থা খারাপ, আর পড়তে পারবো না, অনেক টাইমও দিতে হবে। হায়ার স্টাডি করা যেতে পারে, কিন্তু হায়ার স্টাডির জন্য কি দরকার, জিআরই দিতে হবে, আইএলটিএস দিতে হবে, আবার সিজিপি এরও একটা ব্যাপার আছে। তো যেহেতু আহ, আহ, মানে 4টা বছর অন্যভাবে চলে গেছে, সো সিজিপি এর অবস্থাও খারাপ। সো এই থিঙ্ক আউট অফ দ্য বক্সও কোনো কাজে আসতেছে না, যে এর বাইরে আসলে কি করতে পারি। তো এরপরে দেখা গেল এর মধ্যে আবার আরেকটা ফ্যাক্টর যোগ হলো, সেটা হচ্ছে যে অঞ্জন দত্ত আবার এসে হাজির। সে এসে এখন বলা শুরু করলো এটা কি 2441139, মানে এখন সবাই দেখা যাচ্ছে যে 2441139 কল করা শুরু করছে। তো আমারও তো করা উচিত। তো কি করা যায়, তো এই নাম্বারে কল করার জন্য অবশ্যই কি করতে হবে, চাকরি পাইতে হবে। ঠিক আছে, তাহলে বক্সের ভিতরে যে চাকরিগুলো ছিল ওখানেই অ্যাপ্লাই করি, ওখানেই দেখি কোথাও পাই কিনা। তো এর মধ্যে আমরা আবার সেই বক্সে ফিরে আসলাম। ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং, সাপ্লাই চেইন, প্রোডাক্ট ডিজাইন, অপারেশন ম্যানেজমেন্ট, কোয়ালিটি ম্যানেজমেন্ট, এগুলাতেই আমরা স্টিক হইলাম, কাজ করা শুরু করলাম। তো এখন এই কাজ করতে করতে এক সময় দেখা গেল যে আসলে মানে ওই যে একটা কথা আছে না, যে করতে করতে আসলে ভালো লাগতেছে না, যে না আসলে আমাদের অন্য কিছু করা উচিত। আমি সাপোজ আমি হচ্ছে প্রায় অনেকদিন সাপ্লাই চেইনে কাজ করেছি। ইট ওয়াজ এ মানে ইট ওয়াজ ভেরি চ্যালেঞ্জিং, এবং এটা খুবই ভালো। বাট আমার মধ্যে আরেকটা জিনিস সবসময় কাজ করতো, যে আমি একটু এক্সট্রোভার্ট টাইপের, আমি মানুষের সাথে মিশতে পছন্দ করি, আমি ঘুরতে পছন্দ করি, বিভিন্ন ধরনের বিভিন্ন জায়গায় যাইতে পছন্দ করি, এবং প্রত্যেকদিন নতুন নতুন চ্যালেঞ্জ পছন্দ করি। তো এখন এইরকম জিনিসে আসার জন্য মানে দেখা গেল যে আমার ওই জব গুলা ভাল লাগতেছে না, যে প্রত্যেকদিন একই রকম রুটিন টাইপের জব হয়ে যাচ্ছে। তো আমার আসলে ডিফারেন্ট কিছু দরকার। তো এই ডিফারেন্ট কিছু যখন আমি খুঁজতে চাইলাম, তখন হচ্ছে আমি অন্য ধরনের অপরচুনিটি খোঁজা শুরু করলাম, যেরকম আহ, মানে সেটা দেখতে পেলাম যে হ্যাঁ এটা হয়তো ফিনান্স টাইপের জব হতে পারে, যে ফিনান্সে গেলে আমার কেমন হবে, না ফিনান্স ইট ইজ ফান, এটার মধ্যে ম্যাথমেটিক্স আছে, বাট ফিনান্স আমাকে কেন নেবে, আমি তো ফিনান্সের মানে কিছুই জানি না আসলে। সেলস এন্ড মার্কেটিং এ যাওয়া যেতে পারে। তো আমি দেখা শুরু করলাম যে সেলস এন্ড মার্কেটিং, ওকে, এটা তো যে কেউই যাইতে পারে। এটার জন্য আসলে খুব বেশি টেকনিক্যাল নলেজের দরকার পড়ে না, বা মোটামুটি কিছু সফট স্কিল থাকলে হয়। কেউ কেউ হয়তো দেখা শুরু করলো যে টেকনোলজি ড্রিভেন বিভিন্ন জিনিস, যেমন অনেকেই আছে আমাদের আইপি থেকে পড়ে কম্পিউটার ইঞ্জিনিয়ার হয়ে গেছে। ঝঙ্কার ভাইয়ের কথা বলতে পারি, উনি এখন সফটওয়্যার ইঞ্জিনিয়ার, বা আদার্স অন্য কোনো জিনিস দেখা শুরু করলো। তো এখন ব্যাপার হচ্ছে যে আমাদের যে চাকরিগুলা, এই চাকরিগুলোর বাইরেও দেয়ার আর লটস অফ আদার অপরচুনিটিস, যেগুলো হয়তো আমরা নিতে পারি। তো যেটা হয়তো আমার কাছে ভাল লাগবে এরকম কোনো একটা কিছু হয়তো আমরা খুঁজে নিতে পারি। এবং এটা যে একটা কথা আছে যে ইটস নেভার টু লেট। তো দেখা গেল যে আমরা এটা খোঁজা শুরু করলাম, এবং তারপরে আমরা
হয়তো অন্য আরেকটা ক্যারিয়ারে চলে আসলাম। তো এখন আমরা রুমকি আপুর কাছ থেকে শুনবো তার স্টোরিটা কি, যে তিনি কিভাবে আইপি থেকে গ্রাজুয়েট হয়ে, আইপির একজন গ্রাজুয়েট হয়ে উনি কিভাবে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের মতো একটা ব্যাংকের সিনিয়র বিজনেস ম্যানেজার, সিনিয়র ম্যানেজার বিজনেস ফিনান্সে আসলেন। আপু প্লিজ। থ্যাংক ইউ। আশিক নেক্সট স্লাইড। আচ্ছা, আমার স্টোরিটাও কিছুটা আশিবের মতো। আমার কমার্স নিয়ে কোনো আইডিয়া ছিল না, ম্যাথস ভালো লাগে, চলে আসছি বুয়েটে। এসে দেখলাম আইপিতে পুরো দুই রকম, এক হচ্ছে ম্যানেজমেন্ট বা অ্যাকাউন্টিং এই ধরনের সাবজেক্ট, ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং, আর হচ্ছে প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং। আমার যদি কেউ মানে দেখে সিজিপিএ বা গ্রেডশিট দেখে, দেখবে একদম ডিস্টিংক্টলি দুই ভাগ। একটা ভাগে হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং বা অ্যাকাউন্টিং এই রিলেটেড সাবজেক্টগুলিতে আমি মোটামুটি সবগুলোতে এ প্লাস বা এ, আর প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং গুলোতে কোনো মতে টেনে টুনে বি বা বি প্লাস। আমার বেস্ট ফ্রেন্ড নিতু আমাকে একবার বলছিল, আমি যখন একটা অঙ্ক নিয়ে খুব ঝামেলায় পড়েছিলাম ম্যানুফ্যাকচারিং এর, আমাকে বলছিল এটার আগে একটা ডলার সাইন বসিয়ে দিব তাহলে তুই পেরে যাবি। তো এই হচ্ছে কি আমার অবস্থা। এইভাবে আমি কোনো মতে মিডিওকার ভাবে আইপি থেকে বের হয়ে গেলাম। এরপর বের হওয়ার পর আমরা কয়েকজন একই সঙ্গে ভিএলআরটেক্সে ঢুকলাম। সেখানে আমার আশিক একটু নেক্সট স্লাইডটা দাও না। 2007 বের হলাম। সেখানে বের হয়ে আমরা প্রথমে ভিএলআরটেক্সে ছিলাম। ভিএলআরটেক্সে আমরা কিছুদিন আমি ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং এ ছিলাম, পরে হচ্ছে মার্চেন্ডাইজিং এ। এখানে থেকে আমার যেটা বুঝতে পারলাম যে আসলে এই জবের সঙ্গে আমি আসলে কোনোভাবে যাচ্ছি না, কাজে কি করা যায় এখন। তখন ভাবছিলাম যে মানে গড়পড়তা ভাবে যে আমাকে টিচিং এ যেতে হবে, এরকম ভাবে আমি ভাবলাম যে আচ্ছা বুয়েটে যেহেতু রেজাল্ট অতটা ভালো না, কাজে আমার টিচার হওয়ার চান্স খুবই কম, আমি আইবিএতে পড়তে যাই, ওখানে যদি একটা কোনো রকমের রেজাল্ট করা যায় তাহলে আমি প্রাইভেট ভার্সিটিতে তো মিনিমাম ঢুকতে পারবো একটা টিচার হয়ে। এইরকম ভাবনা চিন্তা করে আমি ওখানে গেছি, এবং যাওয়ার পর ওই কি বাতি লাগাইলি টাইপের একটা অবস্থা হলো। এখান থেকে আমি মোটামুটি টপ স্কোর করে বের হলাম। এই একটা জিনিসে মানে আমার আত্মবিশ্বাস বা আমার মানে নিজের জায়গাটাতে আসলে ক্লিক করতে পারলে মানে আসলে কিরকম ভালো লাগে, এই জিনিসটা আমি ঠিক তখন ফিল করতে পারলাম। এরপর থেকে আমি মানে বেশ কয়েকবার জব চেঞ্জ করেছি। আইবিএ থেকে বের হয়ে আমি বুয়েটে গ্রামীণ ফোনে গেলাম, গ্রামীণ ফোন থেকে সিটিএনএ থেকে হচ্ছে আবার গ্রামীণ ফোন, এবং এরপর হচ্ছে এসসিবি। এখানে একটা ইন্টারেস্টিং জিনিস হচ্ছে যে আমি সত্যি কথা আমাকে এখানে একটা তো আমি নিজে অ্যাপ্লাই করিনি। মানে প্রথমবার জিপিতে যেটা হয়েছিল সেটা হচ্ছে ক্যাম্পাস থেকে সবার সিভি কালেক্ট করে নিয়ে গেছিল, পরে ইন্টারভিউ হয়েছে। আর অন্য সবগুলোতে হচ্ছে রিক্রুটাররা নিজেরাই হচ্ছে আমাকে যোগাযোগ করেছিল। এখন যেহেতু আমি বুয়েট থেকে এসেছি, আমাকে প্রত্যেকবারই এই কোশ্চেনটা শুনতে হয়েছে যে আমি কেন ট্র্যাক চেঞ্জ করেছি। আমি একদম অনেস্ট কনফেশন যে আমার আসলে আমি ইঞ্জিনিয়ারিং সাইডটা আসলে অতটা এনজয় করিনি, আমার ম্যাথ ভালো লেগেছে, আর ফিনান্স হচ্ছে অল অ্যাবাউট ম্যাথ অ্যান্ড মানি, অ্যান্ড আই লাভ দ্যাট। এটার এখান থেকেই মানে মোটামুটি আমার ক্যারিয়ার ট্র্যাক এভাবেই গেছে। এবং ব্যাংকের ব্যাপারে যেটা হয়েছে, ব্যাংকেও কিন্তু এখন সবাই মানে টেকনিক্যাল প্লাস ফিনান্স মানে ম্যানেজমেন্টের কম্বিনেশনটাকে অনেক গুরুত্ব দেয়, কারণ সবখানেই হচ্ছে এখন টেকনোলজি ড্রিভেনটা লাগে। আমরা একটু পরের স্লাইডে যাই। হ্যাঁ, প্রথমে হচ্ছে আমি একটু বলি যে আমরা কেন ফিনান্স নিতে যাব। আশিপ সেলস নিয়ে অনেক ভালো ভালো কথা বলেছে, নো কোশ্চেন অ্যাবাউট দ্যাট, কিন্তু সেলসের কিন্তু একটা প্যারাও আছে, সেটা হচ্ছে সেলসে অনেক স্ট্রিংজেন্ট টার্গেট থাকে, অনেক টাইট সবার মানে কখন কি টার্গেট, এই যে করোনা সিচুয়েশন এর মধ্যে নিশ্চয়ই ওদের সেলস টার্গেট নিয়ে অবস্থা খুব খারাপ হয়ে যাচ্ছে। আর সেলসে মোটামুটি ওই এক্সট্রোভার্ট লোকদেরই সুবিধা। এখন আমি হচ্ছে মোটামুটি অ্যাম্বিভার্ট টাইপ পাবলিক, কখনো এক্সট্রো কখনো ইন্ট্রো। আমার জন্য আসলে ঠিক সেলস বা মার্কেটিং এর এই লাইনটা আমার জন্য ঠিক অ্যাপ্রোপ্রিয়েট না। তো ম্যাথ যেহেতু ভালোবাসতাম, ফিনান্স হচ্ছে আমাদের জন্য একদম খুবই প্রপার ফিট। এখন আমরা এখানে ভাবতে পারি যে ম্যাথ আর কেন আমরা ফাইন্যান্স সুইচ করতে চাইবো।
একটা হচ্ছে আমরা এখানে যেহেতু আমরা বুয়েটের, আমরা কিন্তু এখানে সবাই হচ্ছে ম্যাথে ভালো, আর ফিনান্স হচ্ছে সবই ম্যাথ। ওই আমার বেস্ট ফ্রেন্ডের কথা অনুযায়ী সামনে একটা ডলার সাইন বসিয়ে নিলেই হয়, একটু অন্য টাইপের হতে পারে। তারপর হচ্ছে ফিনান্স ইঞ্জিনিয়ারিং হলো একটা সময় আমাদের সবাইকে ম্যানেজমেন্ট দিতে যেতে হয়, কারণ ইঞ্জিনিয়ারিং এর ট্র্যাকটা একটা সময় গিয়ে কিন্তু স্যাচুরেটেড হয়ে যায়। এবং যে কোনো বড় কোম্পানি যখন মানে মানে যখন তাদের মোটামুটি ক্যাশ কাউ পর্যায়ে চলে যায়, মানে যখন তাদের ইনোভেশনের অংশটা মোটামুটি কমে আসে বা একটা মার্কেট স্যাচুরেটেড হয়ে যায়, তখন কিন্তু ওরা টেকনোলজিতে মানে জাস্ট মেইনটেনেন্সের ব্যাপারটাতে নিয়ে আসে। দেখা যায় ওরা টেকনোলজিতে ম্যান পাওয়ারটা কমাচ্ছে শুরুতে যখন খুব বেশি এটা থাকে। তো ফিনান্সে কিন্তু এটা একটা সুবিধা আছে যে কর্পোরেট, যেহেতু সব কোম্পানিতে ফিনান্স লাগে, সেটা সার্ভিস হোক ইয়ে হোক, সবখানে ফিনান্স পার্সনদের কিন্তু সুইচ করাটা অনেক সুবিধা। একইভাবে মানিটাও অ্যাপ্লিকেবল। আর ওয়ার্ক এনভায়রনমেন্ট হচ্ছে যেমন আমি যখন ভিএলএটেক্সে ছিলাম, ওখানে মানে যেটা হয়েছে হ্যাঁ ভালো, কিন্তু প্রোডাকশন ফ্লোরটা আসলে সবার জন্য হয়তো ঠিক মানে রাইট সেটিং নাও হতে পারে। অনেকের জন্য যে জিনিসটা খুবই অ্যাপ্রোপ্রিয়েট, কিন্তু অনেকের হয়তো ভালো লাগবে না। তারপর হচ্ছে ফাইন্যান্স আরেকটা মজা হচ্ছে যে কোনো ধরনের প্রজেক্ট, এমনকি এই সেলস হোক, এতে হোক, ক্যাপিটাল এক্সপেন্ডিচার হোক, বড় প্রজেক্ট, যে কোনো প্রজেক্ট ফাইন্যান্সের কাছে না এসে উপায় নেই, ফাইন্যান্সের কাছে আসবে এবং ফাইন্যান্সের ভেটিং যাওয়ার পরে এটা হচ্ছে আলটিমেটলি এটা অ্যাপ্রুভালের জন্য যাবে। কাজেই যখন আমি জিপিতে ছিলাম বা এখন যেখানে এসসিবিতে আছি, বিজনেস ফাইন্যান্স এটা একটু মজার ব্যাপার, যে এটা হচ্ছে বিজনেসের সাথে যেহেতু অনেক মানে থাকে, কাজে এটা শুধু নাম্বার ক্রাঞ্চিং না, এখানে বিজনেস নিয়েও থাকতে হয়। জাস্ট আমরা হয়তো ডিরেক্টলি এক্সটার্নাল কাস্টমারদের সঙ্গে অতটা ডিল করি না। আর হচ্ছে ফাইন্যান্স যেটা মজা, আমরাই হচ্ছে গিয়ে টার্গেটটা সেট করি সেলস এর জন্য বা অন্য কোনো ডিভিশনের জন্য, সেটা কস্টের টার্গেট হোক আর অথবা রেভিনিউ। কাজে এখানে একটু মানে বস পিপল টাইপের একটা ব্যাপার আছে। এখন আমরা যদি ভাবি যে আমরা কিভাবে ফাইন্যান্সে যেতে পারি, ফাইন্যান্স কি আমাদের জন্য আসলে অতটা হবে, আমাদেরকে কেন ফাইন্যান্সে নিবে? এখানে একটা ব্যাপার হচ্ছে, আমরা যদি দেখি এখানে একটা আছে, ডাটা আছে যে এসএনপি ক্যাপিটাল আইকিউ ডাটাবেসে দেখা গেছে মোটামুটি আন্ডার গ্রাজুয়েট ডিগ্রিতে ইঞ্জিনিয়ারিং ছিল এরকম 1000 প্লাস সিএফও আছেন। এখানে এত সিএফও, এখন একটা ভালো সিএফও হতে হলে কি লাগবে? স্ট্র্যাটেজিক টা কিরকম? আমাদের আমরা যদি চিন্তা করি, আমাদের যে প্রোডাকশন প্ল্যানিং বলুক, অপারেশন ম্যানেজমেন্ট হোক, যে কোনো কিছুতে আমাদের কিন্তু একটু বিগ পিকচারটা দেখতে হয়। এমনকি মানে সবকিছুতে যদি আমাদের চিন্তা করতে হয় যে কোনো একটা অপটিমাইজিং, আইপি এর মেইন থিমটাই ছিল হচ্ছে অপটিমাইজিং আমাদের পসিবল যে ওয়েগুলো আছে এবং আমাদের যে রিসোর্স কনস্ট্রেন্ট আছে সেটা দিয়ে আমি কিভাবে সলভ করতে পারি। অ্যানালাইটিক্যাল স্ট্রং নিউমেরিক্যাল স্কিল হচ্ছে আমাদের জন্য মোটামুটি একদম কি বলবো মাস্ট হ্যাভ, এটা তো আমাদের সবারই আছে, কাজে এখানেও কোনো সমস্যা নেই। ওয়ার্কিং এর ডিটেল লেভেল, আমরা নিশ্চয়ই ফিশবোন ডায়াগ্রাম বা ইশিকাওয়া ডায়াগ্রামের কথা ভুলে যাইনি, যেখানে প্রথমেই হচ্ছে আমাদের প্রবলেমটাকে দেখে সেটাকে আস্তে আস্তে স্মলার কম্পোনেন্টে ভাঙতে হয়। ফিনান্সও কিন্তু অনেকটা একই রকম, আমরা হচ্ছে ট্রেন্ড দেখি, বার গ্রাফ দেখি, অনেক কিছু করি, কিন্তু এখানেও কিন্তু আস্তে আস্তে ডিটেল লেভেলেই যায় যে কোন অংশটাতে আসলে কিরকম ভাবে হচ্ছে। এই সবকিছু জিনিসই হচ্ছে আসলে মানে ফাইন্যান্সের সঙ্গে আসলে ইঞ্জিনিয়ারদের ফিটটা হচ্ছে অনেকটা মানে বলা যায় খাপে খাপ টাইপের। আমার পার্টটাতে থেকে আমি আপাতত এখন যাচ্ছি আশিবের স্লাইডে। আশিব, হ্যাঁ, আমি চলে আসছি। যাই হোক, আমি তো অলরেডি অনেক কিছু বলে ফেলছি। তো আমার স্টোরি আসলে আপুর মতোই অনেকটা, যে আমার স্টোরি অনেকটা যেরকম যে আসলে বুয়েটে অত বেশি পড়ালেখা করা হয় নাই। তো দেখা গেছে যে রেজাল্টও খুব একটা ভালো না। তো এখন কি করা যায়, একটা হতাশার মধ্যে থাকা, তারপরে হচ্ছে কোনো একটা চাকরিতে জয়েন করা, চাকরি করা লাগবে, করতেছি। তো এইরকম অবস্থা থেকে নিজের ভালো লাগে এরকম কোনো কিছু খুঁজে বের করার চেষ্টা করেছি।
তো আমার জার্নিটা হচ্ছে আমি 2013 সালে হচ্ছে বুয়েট থেকে পাশ করলাম। পাশ করার পরে আমি 6 সিজন স্টুডেন্ট বেভারেজে জয়েন করলাম সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে। তো ব্যাপার হচ্ছে যে আমার আসলে ভালো লাগতো না যে ওই 10টা থেকে 6টা পর্যন্ত জব করা। মনে হতো যে কিছু একটা মানে সময়টা কেমন কেমন চলে যাচ্ছে। কারণ আহ, মানে বুয়েটে থাকতে দেখা গেছে যে আমরা দৌড়ায় বেড়াইছি বিভিন্ন কিছু মানে তো এই 10টা থেকে 6টা পর্যন্ত জব করা ভালো লাগতেছিল না। পরে হঠাৎ করে যেটা হলো যে আহ, 9 মাস পরে চাকরিটা ছেড়ে দিলাম আমি। তো এরপরে যেটা হলো যে 3 মাস বেকার থাকার পরে মনে হলো যে না, চাকরি বাকরি করা দরকার। তখন হচ্ছে আমি এক্লেকটিকে জয়েন করলাম, কনসালটেন্সি করতাম তখন এক্লেকটিকে। তো কনসালটেন্সি করার সময় তখন মনে হলো যে আসলে এখানে তো কেরিয়ার নাই, আমার আসলে আমার বেসিকে ফিরে যাওয়া উচিত। তো বেসিক হচ্ছে দেখা গেছে যে যেহেতু আমি আইপি থেকে পড়ছি, তো আমি সাপ্লাই চেইন বা এই টাইপের কোনো একটা জবের জন্য যাওয়া উচিত। তো এর মধ্যে যেটা হলো যে আমি সিআইএলটি বা চার্টার্ড ইনস্টিটিউট অফ লজিস্টিক্স অ্যান্ড ট্রান্সপোর্ট থেকে আমি একটা ডিপ্লোমা করে ফেললাম সাপ্লাই চেইনের উপরে 1 বছর মেয়াদি। তো ডিপ্লোমা করার যখন করতেছিলাম ওই সময় আমি জয়েন করলাম হচ্ছে এনডি অ্যাজ এ ডেপুটি ম্যানেজার সাপ্লাই চেইন। তো ওই আবার সেই আগের মতো অবস্থা যে একই রকম কাজ করতে ভালো লাগতেছে না, একটু ডিফারেন্ট টাইপের কিছু দরকার। তো এর মধ্যে যেটা হলো যে 2017 সালে আইবিএ তে ঢুকলাম, এক্সিকিউটিভ এমবিএ করলাম ইন মার্কেটিং। তো যেটা হলো যে আইবিএ তে ঢোকার পরে আমার মধ্যে কিছুটা চেঞ্জ আসলো এরকম যে আসলে আমার এমন কিছু একটা করা উচিত বা এমন কিছু একটা করা দরকার যেটা আসলে আমার পার্সোনালিটির সাথে যায়, যেটা আসলে আমি করতে ভাল লাগবে। তো এবং যেটার হচ্ছে একটা বড় কেরিয়ার প্রসপেক্ট আছে। তো তখন আমি যেটা দেখলাম যে আসলে আমার যে নেচার সেটা হচ্ছে যে আমি একটু এক্সট্রোভার্ট। আমি একটু মানুষের সাথে মিশতে পছন্দ করি, নেটওয়ার্কিং পছন্দ করি, ঠিক আছে, বিভিন্ন জায়গায় ঘুরতে পছন্দ করি। তো আমি যেটা করলাম যে এরপরে সেলসে চলে আসলাম, বাজারে জয়েন করলাম 2018-তে। তো সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে যখন আমি বাজারে ইন্টারভিউ দিতে গেলাম ওখানকার হেড অফ এইচআর, তার একটা কোশ্চেন ছিল যে আহ, তোমার মানে গত 4-5 বছরে তুমি সাপ্লাই চেইন বা অন্যান্য জায়গায় কাজ করে আসছো, তোমার পোর্টফোলিও পুরোপুরি ওইদিকে, বুয়েট থেকে পাস করছো, তো তুমি কেন সেলসে আসতে চাচ্ছ? হোয়াট ইজ ইউর মোটিভ? তোমার আসলে ইটা কি যে তুমি সেলসে কেন আসবা? তো এর মধ্যে আমার আসলে কিছু করা হলো যে আসলে মানে আমি যদি অনেক বড় কোনো একটা পজিশনে যেতে চাই, ঠিক আছে, তাহলে আসলে আমার কোন ট্র্যাকে থাকা উচিত। আমি এর মধ্যে কিছুটা করলাম, বিভিন্ন জায়গায় একটু ঘাটাঘাটি করলাম। ঘাটাঘাটি করে আমি যেটা দেখতে পেলাম যে এইখানে আমরা যে 6 জন মানুষকে দেখতে পাচ্ছি, রূপালী চৌধুরী, শি ইজ দ্য এমডি অফ বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড। ইয়াসির আজমান, হি ইজ দ্য সিইও অফ গ্রামীণ ফোন। নাসের এজাজ বিজয়, হি ইজ দ্য সিইও অফ এসসিবি। শেহজাদ মুনিম, এমডি অফ ব্যাট বাংলাদেশ। তারপরে হচ্ছে স্বগতা গুপ্তা, হি ইজ দ্য এমডি অফ ম্যারিকো বাংলাদেশ। তারপরে কেদার লেলে, সিইও অফ ইউনিলিভার। তো প্রপার জিনিস আছে, এই জিনিসটা হচ্ছে দে আর ফ্রম সেলস অর মার্কেটিং। তার মানে আমি যদি একটা বড় পজিশনে যেতে চাই, মানে নট নেসেসারি যে সবাই সেলস এন্ড মার্কেটিং থেকে বড় বড় পজিশনে যাচ্ছে, অন্যান্য জায়গা থেকেও যাচ্ছে। বাট আমি যদি বাংলাদেশের কয়েকটা বড় ইন্ডাস্ট্রি যদি দেখি, বাংলাদেশের কয়েকটা বড় মাল্টিন্যাশনাল যদি দেখি, তাদের সবার চিপ হচ্ছে, তাদের ব্যাকগ্রাউন্ড হচ্ছে সেলস বা মার্কেটিং। তো তাহলে অবভিয়াসলি আমি যদি বড় একটা পজিশনে যেতে চাই, আমাকে এই থ্রুতেই যেতে হবে। তো আমি এইচআর যখন আমাকে এই কোশ্চেনটা করছিল যে কেন আমি সেলসে আসতে চাই, আমি তখন এই অ্যান্সারটাই দিছিলাম যে যত বড় বড়
মানে প্রফেশনালস আছেন যারা বিভিন্ন কোম্পানির সিইও এমডি, তাদের ম্যাক্সিমামেরই ব্যাকগ্রাউন্ড হচ্ছে সেলস এন্ড মার্কেটিং। তো আমিও এরকম কোন একটা পজিশনে যেতে চাই, দ্যাটস ওয়াই আমি সেলসে জয়েন করতে চাই। তো যদিও আমি 4-5 বছর আমি অন্য ট্র্যাকে ছিলাম, বাট ইটস নেভার টু লেট টু স্টার্ট ওভার এগেইন। আমি নতুন করে শুরু করব। তো যেটা হলো যে যে আমাদের বাজারের যে এইচআর হেড, হি ওয়াজ ভেরি ইমপ্রেসড উইথ দিস আনসার অ্যান্ড এবং আমি বাজারে জয়েন করলাম। তো বাজারে জয়েন করার পরে মোটামুটি 2 বছরের বেশি হয়ে গেছে এবং সেলসে যে জিনিসটা সবচেয়ে বেশি লাগে সেটা হচ্ছে নেটওয়ার্কিং। যেহেতু আমার নেটওয়ার্কিং ক্যাপাবিলিটিটা ভালো ছিল এবং আমি মানুষের সাথে মিশতেও পছন্দ করি, তো দেখা গেল যে মোটামুটি 2 বছরে আমার কেরিয়ার প্রোগ্রেস এখন অনেকটাই ভালো। আমি কিছুদিন আগেও আমার প্রমোশন হয়েছে। তো দেখা গেল যে আসলে আমি যে জিনিসটা করতে পছন্দ করি সেই জিনিসটা যখন আমি করতে শুরু করলাম, তখন আমার মধ্যে ওই স্পিরিটটা চলে আসলো যে হোয়াট এভার মাই ব্যাকগ্রাউন্ড ইজ, দ্যাট ইজ নট, সেটা আসলে কোনো ব্যাপার না। এখন আমি কি করতেছি, কোনটা করতে আমার ভালো লাগে, সেটাই হচ্ছে ব্যাপার। তো এখন আমি একটা জিনিস বলতে চাই, যারা হচ্ছে এখন যারা সিনিয়র আছে তারা তো বিভিন্ন জায়গায় অবশ্যই ভালো ভালো পজিশনে আছে। যারা হচ্ছে হয়তো স্টুডেন্ট বা যারা গ্রাজুয়েট হয়েছে রিসেন্টলি, তাদের ক্ষেত্রে আমি বলতে পারি, যদি তোমাদের ইচ্ছা থাকে, যদি তোমাদের মনে হয় যে সেলসে আসবো কিনা, তাহলে তোমরা চিন্তা ভাবনা করে দেখতে পারো। সেটা হচ্ছে যে সেলসের আমি কিছু পয়েন্টস বলবো যেগুলো হচ্ছে যেগুলো আমার খুবই ভালো লাগে। আর এই জিনিসটা হচ্ছে কি, সেলস ইজ এ ভেরি ফান্ডামেন্টাল থিং। আমার নিউ মার্কেটে যে দোকানদার, সেও কিন্তু সেলস করতেছে। একজন পানের দোকানদার, একজন মুদির দোকানদার, সেও কিন্তু একজন সেলসম্যান। এভরিবডি ইজ সেলসম্যান। তো এখানে সবার মধ্যেই কিন্তু সেলস এর ব্যাপারটা এমনিতেই আছে। আর আরেকটা জিনিস আমি যেটা বলি সেটা হচ্ছে, ইফ ইউ ওয়ান্ট টু সেল সামথিং, ইউ হ্যাভ টু সেল ইয়োরসেলফ ফার্স্ট। তো যদি আমি নিজেকে সেল করতে পারি, তাহলে আমি যে কোনো জিনিস সেল করতে পারবো। দ্যাটস দ্য থিং। তো এখন সেলস এর মধ্যে যে জিনিসগুলো সবচেয়ে বেশি ভালো লাগে, সেই জিনিসগুলো হচ্ছে, এটা হচ্ছে ইটস রিওয়ার্ডিং। মানে সেলস ইজ দ্য থিং, যে আমি যখন কোথাও যাচ্ছি, তখন আমি বেসিক্যালি আমার কোম্পানিকে রিপ্রেজেন্ট করতেছি। আই অ্যাম দ্য রিপ্রেজেন্টেটিভ অফ মাই কোম্পানি। এবং মানুষ হচ্ছে আমার ফেস দিয়ে হচ্ছে আমার কোম্পানিকে চিনতেছে। তো এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে আমরা সাপোজ কোন একটা যখন গেম খেলি, ইটস লাইক গেম, যে আমি যখন আমার কম্পিটিশনের সাথে গেম মানে বিট করতেছি, যে কম্পিটিশনকে হারায় আমি একটা বিজনেস ম্যাচ করে নিয়ে আসতেছি, তো এই জিনিসটা খুবই স্যাটিসফ্যাক্টরি। মনে হচ্ছে যে আমি সবসময় গেম খেলতেছি, যে হ্যাঁ এই গেমে হার জিত থাকতে পারে। তো দেখা যাচ্ছে যে যখন আমি জিততেছি আমার ভালো লাগতেছে, যখন হচ্ছে হারতেছি মন খারাপ হচ্ছে। তো সবসময় এরকম একটা থাকে। আর এরপরে হচ্ছে লার্নিং একটা ব্যাপার, যে যেহেতু এটা খুবই মানে এক এক সময় আমাকে এক এক রকম মানুষের সাথে ডিল করতে হচ্ছে এবং বিভিন্ন রকম মানুষের সাথে কথা বলতে হচ্ছে। তো এই বিভিন্ন রকমের লার্নিং হচ্ছে এবং মজার ব্যাপার হচ্ছে যে প্রত্যেকটা দিন হচ্ছে ডিফারেন্ট। এখানে এক এক দিন আমি এক একটা ক্লায়েন্টের সাথে মিট করতেছি, এক এক দিন এক একটা জায়গায় যাচ্ছি। এখানে কোনো মানে বোরিং মনোটোনাস কোনো কিছু নাই। এভরি ডে ইজ ডিফারেন্ট। এবং আরেকটা সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে এটা অনেক ফাস্ট। যেমন আমি যখন কোনো একটা ক্লায়েন্ট মিট করতে যাচ্ছি, আমার অন টেবিলে বসে আমাকে ডিসিশন দিতে হচ্ছে। যে হয়তো দেখা গেল যে আমার কাস্টমার যিনি আছেন, উনি হয়তো কোনো একটা কিছু ডিমান্ড করতেছেন, উনি হয়তো প্রাইস কমাইতে চাচ্ছেন, উনি হয়তো অন্য কোনো একটা ফ্যাসিলিটি চাচ্ছেন। তো এই জিনিসগুলো কিন্তু আমাকে অন টেবিল তার সাথে নেগোশিয়েট করতে হচ্ছে, অন টেবিল তাকে আমার ডিসিশন দিতে হচ্ছে এবং এই জিনিসটা খুবই ফাস্ট, যে আমাকে কিন্তু সময় দিচ্ছে না। তো দেখা যায় যে যে এই ফাস্ট কাজগুলো করতে গিয়ে
আসলে নিজের মধ্যেও কিছু মানে স্কিল ডেভেলপ করে। আরেকটা জিনিস হচ্ছে নেটওয়ার্ক। যেহেতু আমি প্রত্যেকদিন নতুন নতুন মানুষের সাথে আহ, কথা বলতেছি, নতুন নতুন মানুষের সাথে মিট করতেছি, আমার নেটওয়ার্কটা অনেক বেশি বড় হচ্ছে। আর আরেকটা জিনিস হচ্ছে যে লার্নিং বিজনেস ফ্রম আপ ফ্রন্ট। একটা ব্যাপার হচ্ছে যে আমি আমার কোম্পানির, সাপোজ আমি বার্জারে কাজ করি, বার্জারের আসলে কোম্পানির কি অবস্থা এটা কিন্তু আমি সবচেয়ে ভালো জানি। বিকজ আমি আজকে যদি একটা কোটা রং বিক্রি করি, তাহলে সেটা বার্জারের রেভিনিউতে যোগ হবে। আমি যদি বিক্রি করতে না পারি, বার্জারের রেভিনিউ জিরো, মানে কি বার্জার চলতেছে না। তো আমি একদম ফ্রন্ট লাইনে থেকে আমি বিজনেস গুলা শিখতেছি। আরেকটা জিনিস আছে হচ্ছে, এটা সবচেয়ে মজার, সেটা হচ্ছে ফ্লেক্সিবিলিটি। যে এখানে কোনো 9 to 5 জব নাই, এটা সবসময় ফ্লেক্সিবল। মজার ব্যাপার হচ্ছে যে অনেক সময় দেখা যায় যে আমি একটু ঘুম থেকে দেরি করে উঠি। আমাদের অফিস 9টায়, ম্যাক্সিমাম দিনই আমি 10টার পরে যাই। নোবডি কেয়ারস। আমার সেলস আসতেছে, ইটস ওকে। এরপরে হচ্ছে জব সিকিউরিটি একটা ব্যাপার, যে সেলস অ্যাকচুয়ালি প্রত্যেকটা জায়গায় সেলস আছে। আহ, যদি কারোর মধ্যে এই সেলস এর ইটা থাকে, স্কিল গুলা থাকে, তাহলে সে যে কোনো জিনিসই সেল করতে পারবে। সো জব সিকিউরিটি নিয়ে কোনো সমস্যা হবে না। যে কোনো এবং একটা জিনিস যেটা দেখা যায় যে ইউএসএ তে টোটাল পপুলেশনের 5% হচ্ছে সেলস পিপল। টোটাল পপুলেশনের 5%। তার মানে এত পরিমাণ মানুষ সেলসে আছে যে আসলে সেলসের কেরিয়ার বা জব সিকিউরিটি নিয়ে কোনো সমস্যা নেই। আর কেরিয়ার গ্রোথ হচ্ছে আরেকটা ব্যাপার, যে সেলস ইজ অলওয়েজ ডাটা ড্রিভেন। অন্যান্য প্রফেশনালরা যেটা করে, আমি যখন কোনো একটা জিনিস প্রেজেন্ট করতেছি আমার ম্যানেজমেন্টের কাছে, এটা হচ্ছে ডাটা, যে আমি এত পার্সেন্ট গ্রোথ দিলাম। হ্যাঁ, আমার জন্য জিনিসটা খুবই ইজি। কিন্তু একজন প্রসেস ইঞ্জিনিয়ার বা অন্য যে কোনো ফাংশনের কারো জন্য কিন্তু এই তার কেপিআই যে জিনিসটা, এই কেপিআইটা কিন্তু শো করাটা একটু ডিফিকাল্ট। আমার জন্য কেপিআইটা কিন্তু খুবই ইজি। ইজি বলতে যে হ্যাঁ, আমি গত বছরে হয়তো আমার 10 কোটি টাকা সেল হয়েছিল, এই বছরে আমি 12 কোটি টাকা সেল করছি। আমার মানে 2 কোটি টাকা আমি হচ্ছে কোম্পানিকে এক্সট্রা সেল এনে দিছি। সো আমার কেপিআই অনেক বেটার। আর আরেকটা জিনিস দেখা যায় যে মানির কথা যেটা, সেটা হচ্ছে স্ট্যাটিস্টিক্যালি এটা দেখা যায় যে সেলস পিপল যারা, তারা হচ্ছে অন্যান্য প্রফেশনাল থেকে বেশি মানি মেক করে। ওকে, এটার কথা না বলি, ঠিক আছে। আর একটা জিনিস হচ্ছে রুট টু ম্যানেজমেন্ট, যেটা বললাম যে রুট টু ম্যানেজমেন্ট অলরেডি ডিসকাস হয়ে গেছে। যে যারা সেলস থেকে যায়, বেসিক্যালি তারা হচ্ছে একদম বিজনেসের রুটটা চেনে। তো দ্যাটস ওয়াই তাদের গ্রোথটা অনেক দ্রুত হয় এবং তারা খুবই তাড়াতাড়ি হচ্ছে ম্যানেজমেন্ট পজিশনে যেতে পারে। তারপরে হচ্ছে পার্সোনাল কন্ট্রোল, যে আমি আমার নিজের কাজগুলাও আমি দেখা যায় অফিস টাইমের মধ্যে করে ফেলতে পারি, ঠিক আছে। যে এটার জন্য আমাকে আলাদাভাবে সময় বের করতে হয় না। আর আরেকটা মজার জিনিস হচ্ছে ফান। সেটা হচ্ছে সেলস হচ্ছে অন্যান্য মানুষের সাথে মিশা, অন্যান্য মানুষের সাথে করা। এটা হচ্ছে ইটস লাইক ফান। এখানে আমাদের বিভিন্ন রকমের অ্যাক্টিভিটি থাকে, যেগুলো হচ্ছে করতে ভালো লাগে। তো দেখা যায় যে বিং অ্যান আইপি গ্রাজুয়েট, হঠাৎ করে সেলসে এসে আমার পার্সোনালিটির সাথে সবকিছু যাচ্ছে। তো এখন আমার কাজ করতেও ভালো লাগতেছে, আমার কেরিয়ারও ভালো গ্রো করতেছে। তো ইট ইজ গ্রেট। তো যারা হচ্ছে এরকম হয়তো ফিল করতেছে যে হয়তো কোনো একটা ভালো জবে আছে, বা আমি কোথায় যাব, কি করব, আমার পার্সোনালিটিটা এইরকম, তো আমার আসলে কোথায় যাওয়া উচিত, তারা আসলে এভাবে চিন্তা করতে পারে যে সেলস ইজ নট এ মানে সেলস ইজ এ ভেরি গুড মানে অপশনস টু এভরিবডি। আচ্ছা, এরপরে আমরা সর্বার কাছ থেকে শুনবো। আচ্ছা, কে যেন হ্যান্ড রেজ করছে, একটু বলে ফেলো। জি ভাই, আপনি বলেছেন পিপিআই। পিপিআই জিনিসটা কি আবার একটু রিপিট করবেন ভাই? পিপি পিপিআই বা পিপিই? পিপিআই না
কি পারফরম্যান্স ইন্ডিকেটর, KPI কেপিআই, আচ্ছা, কি থ্যাংক ইউ ভাই। মানে যেটা দিয়ে হচ্ছে তোমার পারফরম্যান্স মেজার করে। আশিফ একটু এক্সপ্লেইন করে দাও কেপিআই জিনিসটা, তাহলে মনে হয় ভালো হবে। আচ্ছা, কেপিআই জিনিসটা হচ্ছে সাপোজ আমি কোনো একটা জবে আছি বা কোনো একটা কাজ করতেছি, সেটার পারফরম্যান্সটা হচ্ছে একটা স্ট্যান্ডার্ড করা হয়। যে সাপোজ আমাদের যে হয়, আমরা পরীক্ষার কথা চিন্তা করি, যে আমাদের পরীক্ষা হয়তো 100 মার্কসের পরীক্ষা হবে। তো 100 মার্কসটা হচ্ছে এখানে কিন্তু আমাকে সেট করে দেওয়া আছে যে আমি 80 পেলে A+ পাবো, 70 পেলে হচ্ছে A পাবো, এরকম। তো এরকম কাজের ক্ষেত্রেও করে দেওয়া থাকে যে সাপোজ আমার একটা সেলস টার্গেট আছে যে আমি যদি 10 কোটি টাকা সেল করতে পারি, তাহলে হচ্ছে আমার কেপিআইটা মানে আমাকে টার্গেট দেওয়া হলো যে 10 কোটি টাকা। আমি যদি ওইটা ফিল করতে পারি, তার মানে হচ্ছে আমি 100% আমার কাজে সাকসেসফুল। হ্যাঁ, এরকম। যদি আমি ওইটা করতে না পারি, তো কত পার্সেন্ট করতে পারলাম সেটা দিয়ে হচ্ছে আমাকে ইভালুয়েট করা হয়। তো এটা হচ্ছে কাজের ইভালুয়েশন বেসিক্যালি। এটা ইটস লাইক মানে এটা সব জায়গায় করা হয়, প্রত্যেকটা কাজেই দেখা যায় যে কেপিআই ফলো করা হয়। এবং এটা বেসিক্যালি হচ্ছে মানে জন্য বিভিন্ন কাজের ইমপ্রুভমেন্ট এইচআর করে থাকে নরমালি। দেখা যায় যে যখন প্রমোশন দিবে, সাপোজ কোনো একটা এমপ্লয়িকে প্রমোশন দিবে, তো এদেরকে হচ্ছে কয়েকটা ফ্যাক্টর দিয়ে দেয় যে সাপোজ একজন সেলস পিপল, সে কি করবে, তাকে একটা সেলস টার্গেট দেওয়া হয়েছে, সে সেই সেলস টার্গেটটা অ্যাচিভ করতে পেরেছে কিনা, তাকে হয়তো নতুন কয়টা কাস্টমার সে অ্যাড করতে পারলো, এটা হয়তো বলা হয় যে তোমাকে এই বছরে 10টা নতুন কাস্টমার অ্যাড করতে হবে, দিস ইজ ইওর কেপিআই। তারপরে এই বছরে হয়তো তোমাকে 10টা করতে হবে, ওয়ার্কশপ করতে হবে, তারপরে টাকা তুলে আনতে হবে। আমি একটা এক্সাম্পল দিই। যেমন কেপিআইটা হতে হয় সবসময় এমন হতে হবে যেটা একটা স্পেসিফিক হতে হবে, একটা টাইম ফ্রেম থাকতে হবে, রিয়েলিস্টিক এবং মানে একদম স্পেসিফিক। যেমন এখন মনে হতে পারে সেলসে একদম স্পেসিফিক টার্গেট দেওয়া, যেমন আশিফ বললো 10 কোটি। এখন মনে হতে পারে যে তাহলে ফাইন্যান্সে বা এইচআর এটা কিভাবে মেজার করবে। যেমন আমি একটা বলি, আমাদের যখন আমি জিপিতে ছিলাম গ্রামীণ ফোনে, তখন আমাদের একটা ছিল যে স্টেক হোল্ডারদের কাছ থেকে যে বিজনেস কেসগুলি আসবে বা ক্যাম্পেইন, আমাদের টাইম ফ্রেম ছিল যে আমরা 3 ওয়ার্কিং ডের ভিতর ওটা করবো, গেট ব্যাক করবো। যদি আমরা মানে মোটামুটি 90% কেসেরই 3 দিনের মধ্যে গেট ব্যাক করতে পারতাম, ফ্রুটফুল ফিডব্যাক দিয়ে, সেটা পজিটিভ হোক বা নেগেটিভ হোক, তাহলে হচ্ছে ধরে নেওয়া হলো যে আমরা 100% কেপিআই অ্যাচিভ করেছি। কারণ কিছু কিছু ক্ষেত্রে অবভিয়াসলি হবে, কিন্তু এর বাইরেও অনেক সময় কেউ থাকে যে এর বাইরেও হয়তো ভালো করেছে বা এরকম। যেমন হয়তো আশিফের 10 কোটি দিল, ও হয়তো 15 কোটি করে ফেললো। এই ধরনের ক্ষেত্রে বা আমাদের যেমন রেগুলার বাইরে আমরা হয়তো কোন একটা কিছুর কোন একটা ক্যাম্পেইন বা একটা কোনো এক্সিস্টিং মডেলের আমরা কোন একটা ধরতে পারলাম ফল্ট, সেটা ধরে যদি আমরা, যেমন আমি একটা জিপিতে একটা অ্যাওয়ার্ড পেয়েছিলাম, সেটা হচ্ছে যে একটা মানে একটু টেকনিক্যাল টার্ম হয়ে যায়, মানে রিটেলারদের কমিশনের মডেলে একটা ভুল ছিল, যেটা হচ্ছে ধরার পর মোটামুটি ওই বছরই ওই বাজেটে অ্যাডিশনাল 1 মিলিয়ন নতুন সাবস্ক্রাইবার নেওয়ার হয়েছিল। তো ওই সময় হচ্ছে আমি তখন কেপিআইটা কি অ্যাচিভ করলাম, ওটা হচ্ছে এক্সিডস এক্সপেকটেশন। এই জিনিস, এই কেপিআই এর উপর কিন্তু বা কি পারফরম্যান্স ইন্ডিকেটরের উপর কিন্তু মানে বোনাস হোক, পারফরম্যান্স বোনাস, প্রমোশন সবকিছুই করে, মানে ডিপেন্ড করে। যে কোনো অফিসে গেলেই মানে এমএনসি গুলোতে তো মাস্ট কেপিআই হচ্ছে একদম মানে সারাক্ষণ একটা জার্গন। আচ্ছা, আমরা এখন সর্বার কাছ থেকে শুনবো তার স্টোরিটা কি। ও হচ্ছে গ্রামীণ ফোনে আছে সেলসে। তো ও কিভাবে সেলসে গেল এবং সেলসে ও কেমন ফিল করছে, এই জিনিসগুলো এখন আমরা সর্বার কাছ থেকে শুনবো। আচ্ছা, আমার জার্নিটা হচ্ছে ভাইয়া আর আপুর জার্নি থেকে পুরোপুরি ডিফারেন্ট। ভাইয়া আর আপু এই যে যখন তারা জয়েন করে সেলসে বা ফিন্যান্সে, তারা তাদের প্যাশন আইডেন্টিফাই করার পর যায়। আমি অ্যাকচুয়ালি সেরকম কোনো অপরচুনিটি পাইনি। আমি গ্রাজুয়েশনের পরপরই হচ্ছে জব সার্চ করা শুরু করি, অ্যান্ড 5-6 জায়গা থেকে কল পাই, রিজেকশনও হই, অনেক জায়গায় সিভি ড্রপ করে কল পাই না। দেন একবার লিঙ্কডইনে হচ্ছে এটা আমার কাছে নোটিফিকেশন আসে যে গ্রামীণ ফোনে একটা হচ্ছে জব সার্কুলার আছে, ম্যানেজমেন্ট ট্রেনিং।
সো আমি কোয়াইট শিওর যে আমার হবে না, কারণ আইপি দেরকে তো গ্রামীণফোন নিবে না। সো আমি জাস্ট জব পোস্টটা কি, কোন পজিশনের জন্য আমি কিছুই চেক করি না, আমি অ্যাপ্লাই করে দিই। আর আমার একটা ভালো গুণ ছিল যে আমার হচ্ছে যদি আমার মিনিমাম ক্রাইটেরিয়া 6টার মধ্যে 3টে মিলে আমি অ্যাপ্লাই করে দিই, হলে হবে না হলে নেই, রিজেকশন লেটার পাবো, সমস্যা নেই। তো যেটা হচ্ছে আমি অ্যাপ্লাই করে দিই, কয়েকদিন পর আমাকে কল করে। কল করার পর হচ্ছে আমাকে আমাদের একটা রাউন্ড থেকে, ফার্স্ট রাউন্ড থেকে গেমিফাইড রাউন্ড। সো গেমিফাইড রাউন্ডটা কিরকম থাকে সেটা একটু এক্সপ্লেন করি। আমাকে একটা কেস দেওয়া হচ্ছিল, 1 ঘন্টার মধ্যে আমাকে মিনিমাম 30 থেকে 40টা কেস সলভ করা লেগেছিল। কেসটা এরকম ছিল, আমি একজন এক্সিকিউটিভ হিসেবে একটা কোম্পানিতে জয়েন করেছি। আমাকে অনেকগুলো ডিসিশন মেকিং, বিজনেস রিলেটেড অনেকগুলো কেস দেওয়া হচ্ছে যে এই সিচুয়েশনে তুমি কি করবে, এই সিচুয়েশনে তোমার ইনিশিয়েটিভটা কি হবে, তুমি তোমার এমপ্লয়কে কিভাবে হ্যান্ডেল করবে, অনেক কিছু। সো আমি এন্ড করেছিলাম ম্যানেজিং ডিরেক্টর হিসেবে। সো আমি জয়েন করি কোম্পানিতে এক্সিকিউটিভ হিসেবে, এন্ড করি ম্যানেজিং ডিরেক্টর। আরো কিছু গেম রাউন্ড ছিল, সেগুলো বাদ দিলাম। তো এটার পর আমি শিওর ছিলাম যে আমার সেকেন্ড রাউন্ড আমার কল হচ্ছে, যেহেতু আমি একটা টপ পজিশনে চলে গেলাম। সেকেন্ড রাউন্ডে কল করার পর যাওয়ার আগে আমি অ্যাকচুয়ালি দেখে যাই আমি অ্যাকচুয়ালি কিসের জন্য অ্যাপ্লাই করছি। আমার অ্যাকচুয়ালি কোনো আইডিয়া ছিল না, আমি সেলস এর জন্য অ্যাপ্লাই করেছি, আমার ঢাকার বাইরে পোস্টিং হবে কিনা সেটাও আমার কোনো আইডিয়া ছিল না। তো যাওয়ার আগে আমি আইডিয়াটা নিয়ে যাই কিসের জন্য। তো দে আর ভেরি নাইস, এন্ড তারা আমাকে অনেক সুন্দর করে বোঝালো যে আমার জব রোলটা কি। এন্ড তারা আমাকে বারবার বলছে আপনি একটা বুয়েটিয়ান হয়ে কিভাবে ঢাকার বাইরে চাকরি করবে, এটা উপজেলা শহরে যদি আমি আপনাকে পোস্টিং দিই আপনি কিভাবে করবেন। এন্ড সত্যি বলতে আমি অনেক ভয় পেয়েছিলাম, বাট আমি খুব কনফিডেন্ট না আমার কোনো সমস্যা হবে না, আমি অ্যাপ্লাই করতে পারবো, আমার কোনো সমস্যা হবে না। আমি খুবই কনফিডেন্ট সহকারে যে আমার ইন্টারভিউটা খুব ভালো যায়। তো ফাইনালি তারা আমাকে এটা বলে যে আমরা যদি আপনাকে ফাইনাল রাউন্ডে কল করি, ও আপনি কনফার্ম হয়ে আসবেন আপনি ঢাকার বাইরে চাকরি করবেন কিনা। তো আমি বলছি, আচ্ছা ঠিক আছে, কিন্তু আমি শিওর ছিলাম আমাকে ঢাকার বাইরে দিবে না কখন। আর আমি ঢাকার বাইরে যাওয়ার জন্য তখন প্রিপেয়ার ছিলাম না অ্যাকচুয়ালি। দেন আমার ফাইনাল রাউন্ড হয়, সেখানেও কিছু কেস কম্পিটিশন থাকে, ওইটাও অনেক ভালো যে আলহামদুলিল্লাহ। তো ফাইনালি আমার যখন জবটা হয়, জব হওয়ার পর আমি জিপিতে জবটা কেন নেই, ভাইয়া আপু যেরকম ওনাদের প্যাশন থেকে নেয়, আমি অ্যাকচুয়ালি সেখান থেকে নেই না, আমি নিই হচ্ছে ব্র্যান্ড অ্যান্ড বেনিফিটস থেকে। আমার বেনিফিটস অনেক ভালো জয়েন করার পর, আর ব্র্যান্ড অনেক ভালো জিপি। সো মাল্টি ন্যাশনাল এত ভালো একটা পজিশনে এই অবস্থায় সিনিয়র এক্সিকিউটিভ হিসেবে জয়েন করছি, সেটা অনেক ভালো একটা পজিশন। তো আমি জয়েন করি। এটা অ্যাকচুয়ালি খুব বড় ভুল রকম ডিসিশন হতে পারতো আমার জন্য, বাট সামহাও এটা হয়নি। জয়েন করার পর হলো আমার কোনো অনেক ভালোভাবে ওয়েলকাম করে, কিন্তু এর চেয়ে বেশি ভালো লাগেছে আমার মাকে ওরা যেভাবে ওয়েলকাম করে, সেটা ঢাকাতে হোক বা আমি যখন খুলনাতে আমার পোস্টিং যখন হয়, আমার মা যখন খুলনা আমাকে নিয়ে যায়, ওরা আমার মাকে হয়তো আমার কলিগরা আমার মাকে অফিসে ইনভাইট করে, আমার অফিস ভিজিট করায় আমার কলিগরা, দেন টপ ম্যানেজমেন্ট আমার মাকে কনভিন্স করে। আমার মা actually রাজি ছিল না আমাকে খুলনায় দেওয়ার ব্যাপারে, আমি একা থাকবো, কখনোই একা থাকা হয়নি। তো আমার মা খুবই টেনশন ছিল যে ও কিভাবে একা থাকবো, কিছুই পারে না। তো আমার কলিগ টপ ম্যানেজমেন্ট আমার মাকে এত ভালোভাবে কনভিন্স করে যে আমার মা বলছে আচ্ছা ঠিক আছে তুমি থাকো। ইভেন আমার মাকে আমার সেটেল করে দিয়ে আসতে হয়নি, আমার অফিস থেকে হচ্ছে আমার সব অ্যাকোমোডেশন, আমার বাসা ফার্নিশ করে দেওয়া, সবকিছু রেডি করে দিয়েছে। তো অনেক ভালো ফ্যাসিলিটির কারণে অ্যাকচুয়ালি আমার ফ্যামিলি অনেক বেশি নিশ্চিত ছিল যে না আমার মেয়েটা ওখানে ভালো থাকবে, জব করলে একা থাকবে, যেটা আমি একা থাকি খুলনাতে, ওখানে আমার কোনো রিলেটিভস নেই, বাসাতেও একা থাকি। সো তারা টেনশনটা একটু কম করে। সো এটাই হচ্ছে আমার জিপিতে জয়েন করার স্টোরি, যে মেইনলি আমি জয়েন করি ব্র্যান্ড এন্ড বেনিফিটস থেকে, আমি কোনো সেলস এর মানে প্যাশন থেকে আমি জয়েন করি এরকম না। তবে এর আগে কিছু বলে রাখি, আমি ভার্সিটিতে হচ্ছে কিছু আমার নেক্সট ভাইয়া একটা নেক্সট স্লাইডটা আশিক ভাই, হ্যাঁ। এরপর আচ্ছা আমি ভার্সিটিতে কিছু কেস কম্পিটিশনে পার্টিসিপেট করতাম বিজনেস, তো ওখান থেকে, বাট আমার কোনো মানে সেরকম প্যাশন ছিল না যে আমি ফিউচারে হয়তো এই লাইনে যাব। তো যখন আমি জয়েন করি, হ্যাঁ নেক্সট স্লাইড। তো শুরুর পিরিয়ডটা ছিল খুবই হানিমুন পিরিয়ড, খুবই ভালোভাবে ট্রিট করা হয়েছে, এখনো করা হচ্ছে। বাট একটা জিনিস শেয়ার করি, সেলস হচ্ছে দুই রকম, একটা হচ্ছে ডিরেক্ট আর হচ্ছে ইনডিরেক্ট। তো ডিরেক্ট সেলসটা কেমন, সাপোজ আমি গ্রামীণফোন থেকে এইচএসবি তে গেলাম, ব্যাংকে গিয়ে হয়তো বললাম যে আমাদের কোম্পানির আমরা চাচ্ছি আপনাদের কোম্পানির সব এমপ্লয়ি গ্রামীণফোনের সিম তাদের অফিস সিম হিসেবে ইউজ করবে। আমি ডিরেক্ট হচ্ছে এমপ্লয়ির কাছে আমার প্রোডাক্টে সেল করছি, এটা হচ্ছে ডিরেক্ট। আর ইনডিরেক্ট সেলটা হচ্ছে আমি রিটেইলে দিব আমার প্রোডাক্টটা, আমার কাস্টমার হচ্ছে রিটেল থেকে নিবে। সো হচ্ছে কি যেহেতু রিটেল থেকে নিচ্ছে, আমার কিন্তু ডিরেক্ট কোনো মানে আমি কিন্তু ডিরেক্ট কাস্টমারকে রিচ করতে পারছি না।
যেহেতু কাস্টমারকে রিচ করতে পারছি না, সো এটা হচ্ছে ইনডিরেক্ট সেল। তো আমি হচ্ছে বাংলাদেশের পার্সপেক্টিভে ইনডিরেক্ট সেলস হচ্ছে গিয়ে মেল ডমিনেটেড, সেটা নিয়ে একটু পরে কথা বলি। সো আমাদের যে সেলস পার্সনের জবটা, এটা কাইন্ড অফ রোলার কোস্টার টাইপ। কখনো এটা খুব ভালো যায়, কখনো সেল পড়ে যায়, কখনো যেমন ভূমিকম্প মানে লাইক কয়েকদিন আগে বুলবুল গেল, সামনে একটা ঘূর্ণিঝড় আসছে, আমাদের সেল পড়ে যাবে। কখনো মানে এক এক সময় এক একটা হয়, বাট ইট কাইন্ড অফ রোলার কোস্টার। সো রোলার কোস্টারের মধ্যে আমাদের উপর প্রেশারটাও সেরকম আসে, কখনো এক্সট্রিম লেভেলের প্রেশার, যেমন আজকে সারাটা দিন হচ্ছে আমার প্রেশারে গেল, আমি বোধহয় একটু আগ পর্যন্ত অফিসের কাজই করছিলাম। আবার দেখা যাবে কাল পরশু হয়তো একটু রিল্যাক্স ফিল করবো। কখনো ক্যাম্পেইনে টার্গেট, কখনো অনেক প্রচুর টার্গেট থাকে। এন্ড আমার কাছে মনে হয় যে প্রত্যেকটা উইক, প্রত্যেক দিন না হোক, প্রত্যেকটা সপ্তাহ আমার জন্য চ্যালেঞ্জ। মানে এখানে কোনো বসে থাকার মতো ভালো লাগে, কারণ আমি যখন বসে থাকবো আমার টার্গেটটা ফল করবে, আমি টার্গেট অ্যাচিভ করতে পারবো না, তখন হচ্ছে গিয়ে নিজেরই অনেক খারাপ লাগে যে আমি হয়তো আমার অফিস, আমার সার্কেলে অনেক খারাপ করছি। আরেকটা কথা বলে রাখি, আমি হচ্ছে খুলনা সার্কেলে আছি। খুলনা সার্কেল হচ্ছে খুলনা ডিভিশন অ্যান্ড বরিশাল ডিভিশন, এই দুটো ডিভিশন মিলে। সো আমাদের র্যাঙ্কিং করা হয়, আমরা 85টা টেরিটরি আছি, আমি টেরিটরি ম্যানেজার হিসেবে জয়েন করেছি। সো 85টা টেরিটরির মধ্যে যদি আমি খারাপ করি তখন আমার খুব খারাপ লাগে, এবং এটার জন্য বস থেকে, সেকেন্ড লাইন ম্যানেজার থেকে অনেক কথা শুনতে হয়। তো সবসময় চেষ্টা করতে হয় ভালো করার জন্য, সো প্রেশারটা এক্সট্রিম থাকে। সো যখন আবার সেলস মানে হচ্ছে এরকম না যে আমি বললাম যে আজকে মার্কেটে আমি 1 কোটি টাকার সেল মানে ফ্লেক্সিলোড বিক্রি করবো, তার মানে বিক্রি হয়ে গেল। এটা হতেও পারে, নাও হতে পারে, এটা ডিপেন্ড করে অনেক কিছু, আপনার স্ট্র্যাটেজির উপর, আপনার মার্কেট কন্ডিশনের উপর, পলিটিক্স এর উপর, ওয়েদারের উপর, অনেক কিছুর উপর ডিপেন্ড করে। তো সেল পুরোটাই হচ্ছে আমার জন্য আনসার্টেনিটি। কখনো খুব ভালো আমার পক্ষে যাবে, কখনো আমার বিপক্ষে, বাট এট দ্য এন্ড সবকিছু মিলে আমাকে আমার রেজাল্টটা বের করে আনতে হবে। তো দেখা যাচ্ছে যে আমার কিছু গোল থাকে, মানে আমার কিছু টার্গেট থাকে ক্যাম্পেইনের। টার্গেট গুলো এরকম থাকে যে আমি ক্যাম্পেইনের টার্গেটটা আমার ধরো এরকম যে আমাকে হয়তো 2 দিনে হয়তো আমাকে কোনো একটা মিনিট প্যাক 600টা সেল করতে হবে, যেটা আমার রেগুলার সেলের চেয়ে 150%। এই টার্গেটটা যদি আমি ভালো করতে পারি, দেন আমি হয়তো আমার ক্যাম্পেইনে আমি ভালো করেছি। যদি আমি আমার মতো টার্গেট যেটা দিচ্ছি সেটা করতে না পারি, দেন আমি খারাপ করছি। যেমন 3 সপ্তাহ আগে একটা ক্যাম্পেইনে আমি ছিলাম আমার সার্কেলে 85টা টেরিটরির মধ্যে 85 নাম্বার। সো আমার পারফরমেন্স অনেক বাজে ছিল, এন্ড আই ওয়াজ ফিলিং সো ডাউন। এন্ড রিসেন্টলি আবার সেম ক্যাম্পেইনটা আসলো, আই ওয়াজ ওয়ান অফ দ্য টপ পারফর্মার অফ দ্য সার্কেল। সো এটা পারফরমেন্স আপনার কখনো ভালো হয়, কখনো খারাপ হয়। সেলস এর পারফরমেন্সটা এরকমই যে আপনি কখনো কনস্ট্যান্ট পারফরমেন্স দিতে পারবেন সেটা নাই। ভাই নেক্সট স্লাইডটা। আচ্ছা, সেলসটা আমি কেন এসেছি? ফার্স্ট অফ অল, আমি যখন জয়েন করি, আমি আগেই বললাম আমি শিওর ছিলাম না আমি অ্যাকচুয়ালি কেন জয়েন করছি। আমি সেলস দেখে জয়েন করিনি। জয়েন করার পর আমার হুঁশ আসলো যে আমি অ্যাকচুয়ালি ভুল ডিসিশন নিলাম কিনা। বিকজ আমি এখন ডিরেক্ট আমার ডিপার্টমেন্টাল জব থেকে সেলসে চলে আসছি। এখন যদি আমার এই জবটা ভালো না লাগে বা আমি এখানে যদি ভালো কিছু করতে না পারি, দেন আমাকে আবার ডিপার্টমেন্টাল জবে ব্যাক করা লাগবে, এন্ড সেটাতে আমাকে আবার এক্সিকিউটিভ থেকে শুরু করা লাগবে। আমার অনেকটা টাইম নষ্ট হয়ে যায়, এন্ড ইন দ্য মেইন টাইম আমি জব নাও পেতে পারি, বা জব কম্পিটিশন অনেক বেশি। সো এটা নিয়ে আমি একটু কনফিউশনে এবং ডিপ্রেশন 3 মাসের মধ্যে ছিলাম লিটারালি। পারফরমেন্স দিচ্ছি, টার্গেট দিচ্ছি, টার্গেট অ্যাচিভ করছি, বাট হচ্ছে আমি কোনো মোটিভেশন পাচ্ছি না। সেলস আমি এসে কি ভুল করলাম, এই কনফিউশনটা আমার অনেক ছিল। তো দেখা যাচ্ছে প্রতি রাতে অফিস থেকে এসে ফ্রেন্ডদেরকে ফোন দিতাম, ফোন দিয়ে ডিপ্রেশন শেয়ার করতাম। বাসায় কিছু জানাতাম না, বাসায় হচ্ছে জানালে বাসা বলবে যে ঢাকায় চলে আসি চাকরি ছেড়ে। তো সেটা কখনো জানানো হয় না, তো ফ্রেন্ডদেরকে জানাতাম আর কি, বাসায় কম জানাতাম আর কি। দেন যেটা হলো, ওই টাইম এটা রিয়েলাইজ করি আমার ডেটার প্রতি একটা ইন্টারেস্ট জাগে। বিকজ আমাদেরকে যে টার্গেট গুলো দেওয়া হয়, যে স্ট্র্যাটেজি গুলো ফলো করা হয়, এটা কোনো হুট করে বলে দেয় না যে আপনি 100 কোটি টাকার লোড। যেমন আমার মার্কেটে হচ্ছে, আমার যে মার্কেটটা সেটা হচ্ছে 2টা উপজেলা, 5টা থানা সহ। সো ইটস এ লার্জ টেরিটরি। আমার এরিয়াতে আমি সেকেন্ড লার্জ টেরিটরিটা আমি হচ্ছে অপারেট করি। সো ওখানে যেমন আমার প্রতি মান্থে টার্গেট থাকে 3.5 কোটির মতো ফ্লেক্সিলোড সেল করতে হবে আমাকে। সো ওই টার্গেটটা কিন্তু হুট করে বলে দেন যে আপনি এখানে এত টাকা সেল করবেন। ওরা অ্যাকচুয়ালি মার্কেটে অ্যানালাইসিস করে সেন্ট্রাল থেকে, যে এই মার্কেটে আমার কতটুকু গ্রো করার চান্স আছে, এখান থেকে আমি রেভিনিউ কিরকম আর্ন করতে পারবো। সো ওরা অনেক ডেটা ক্যালকুলেশন করে হচ্ছে আমার টার্গেটে ঠিক করে দিচ্ছে। সো 3 মাস যখন জব করে ফার্স্টে তো আমি ডিপ্রেস ছিলাম, বাট আমি ইন দ্য মিন টাইম আমার ফার্স্ট লাইন ম্যানেজার, সেকেন্ড লাইন ম্যানেজার, থার্ড লাইন ম্যানেজার, কলিগস ফ্রম আদার ডিপার্টমেন্ট, সবার সাথে আমার ডিপ্রেশনটা শেয়ার করেছি আমি কি ভুল করলাম কিনা আমি এই ডিপার্টমেন্টে এসে। সো তারা অ্যাকচুয়ালি আমাকে সেলস এর ডিফারেন্ট পার্সপেক্টিভে দেখাচ্ছে যে দেখো তুমি এই ডেটা নিয়ে কাজ করতেছো,
তুমি যখন এই কাজটা করো তুমি এতটুকু রেভিনিউ এনে দিতে পারছো, তুমি যদি এই স্ট্র্যাটেজিতে কাজ করো তোমার পার ডে সেল এভাবে বাড়বে। সো এটা কোনো মানে মানে তুমি যদি এভাবে কাজটা করতে পারো তোমার এরকম তুমি কোম্পানির এরকম রেভিনিউ আনতে পারবে। সো তারা আমাকে ডেটা দিয়ে অনেক এক্সপ্লেইন করে, মোটিভেট করে, অ্যান্ড দেন আই রিয়েলাইজ অ্যাকচুয়ালি ডেটার প্রতি আমার খুব বেশি ইন্টারেস্ট আছে অ্যান্ড ডেটা নিয়ে কাজ করতে আমার ভালো লাগে। সো তখন থেকে অ্যাকচুয়ালি সেলস এর প্রতি একটু ভালো লাগাটা শুরু হলো, এটা একটা। সো আমার ফাইনালি একটা প্রজেক্ট ছিল, আমি যখন জয়েন করি সো আমি একটা আমাকে একটা প্রজেক্ট দেওয়া হয়, তো আমাকে একটা উপজেলা দিয়ে বলা হয়, সেখানে আমাদের গ্রামীণ ফোনের শেয়ার অনেক কম। শেয়ারটা অনেক কম কেন, সেখানে হচ্ছে বাংলালিংক রুল করছে, রাইট? তো এখানে হচ্ছে তোমার আমার কাজ প্রজেক্টটা ছিল তোমার ওখানে 2% শেয়ার বাড়াতে হবে। 2% শেয়ার অনেক হিউজ, সো এটা সেল বাড়ানোটা অনেক টাফ। তো এর জন্য যেটা হচ্ছে আমি কি করেছি সেটা আমি বলি, সেল বাড়ানোর জন্য আমি কি করেছি, আমি সপ্তাহে 3-4 বার 2-3 বার আমি শুধু ওই উপজেলাতে যেতাম। অ্যান্ড স্ট্রাগল বিষয়টা এরকম যে আমাকে কখনো অফিস থেকে কার্ড দেওয়া হতো না, আমি পাবলিক ট্রান্সপোর্ট রিজার্ভ করে নিতাম, নিয়ে আমি ওই উপজেলা নদী পার হয়ে যেতাম, গিয়ে হচ্ছে আমি এখানে সব রিটেইলার হচ্ছে ইনফরমেশন নিতাম, ডেমোগ্রাফিক ইনফরমেশন নিয়েছি। দেন ওখানকার যারা ডেটা প্যাক গুলো ইউজ করে তাদের এজ কত, যারা বয়স্ক তারা কোন প্যাক ইউজ করে, তাদেরকে রেড কার্ডের ইউজ করে না ডেটা প্যাক না মিনিট প্যাক ইউজ করে, তাদের ফিনান্সিয়াল কন্ডিশন নিয়েছি, দেন রিটেল কখন খোলা থাকে, সব ধরনের ইনফরমেশন নিয়েছি। এন্ড রিটেল গুলো থেকে হচ্ছে আবার কম্পিটিটর যে কোম্পানি যে বাংলালিংক এবং রবি, ওদের কোন প্যাক গুলো চলে, কেন চলে, সব ধরনের ডেটা নেই। নেওয়ার পর হচ্ছে এটা অ্যানালাইসিস করে, ডেটা ম্যানিপুলেট করি, করার পর এটা আমরা একটা কম্বো প্যাকে আসি। সেটা হচ্ছে আমরা এক্সিকিউটিভ আমি যখন প্ল্যানটা দিই সেটা অ্যাকচুয়ালি এখন এক্সিকিউশন করা হয়নি, কারণ কোভিড-19 শুরু হয়ে যায়। তো আমি আমার প্ল্যানটা এখন কাজ করতে পারিনি, বাট ওইটা অ্যাকচুয়ালি আমার সেলস এর প্রতি ভালোবাসা আরো বাড়ায় দেয় যে ইয়েস আমি ডেটা চেঞ্জ করে, ডেটা নিয়ে কাজ করে অ্যাকচুয়ালি মার্কেট ভিজিট করছি, কিন্তু এখান থেকে আমি মার্কেট ইনসাইট নিচ্ছি যে আমার কোথায় আমার অ্যাকচুয়ালি অপরচুনিটি আছে সেলস বাড়ানোর, কোথায় আমি আরো কাজ করতে হবে, লাইক কোন প্যাকটা। যেমন আরেকটা কথা বলি যে আমরা যখন মোবাইল কোম্পানিতে আছি, আমরা ঢাকাতে কাস্টমারদেরকে যে অফারটা দিচ্ছি, বা ঢাকা বলতে আমি ধরো বুয়েটের আশেপাশে এরিয়াতে যে অফারটা দিচ্ছি, ইটস নট যে আমি হচ্ছে যাত্রাবাড়িতে সেম অফারটা দিব, আমার নারায়ণগঞ্জে অফার ডিফারেন্ট হবে। সো আমি হচ্ছে কাস্টমার সেগমেন্ট হিসেবে আমাদের অফারটা ডিফারেন্ট হয়। সো আমি যে ক্লাসটা নিয়ে যে উপজেলা নিয়ে কাজ করছিলাম ওটার জন্য একটা আলাদা প্রোডাক্ট কিন্তু আমরা ডিজাইন করি যে এই ক্লাস্টারে এরকম প্রোডাক্ট দিব। সো লিটারালি যে সেলস থেকে আমাদের যে আইডিয়াটা যে আমাকে একটা টার্গেট দিবে, সেই টার্গেট হিসেবে আমি কাজ করব, ওরকম না। তুমি আমি ডাটা নিয়ে কাজ করবো, ডেটা থেকে আমাকে যে রেজাল্ট পাবে যে আমার কিভাবে করা উচিত। সো সেলস কাইন্ড অফ আমার ডেটা নিয়ে কাজ করতে ভালো লাগে, সেলস আমাকে সেই সুবিধাটা অ্যাকচুয়ালি আমি পাচ্ছি। তো সেলস এর প্রতি ভালোবাসাটা অ্যাকচুয়ালি সেখান থেকে। সেকেন্ড যেটা হচ্ছে এটা আমার সেলস একটা বিষয় যেটা আমাদের হচ্ছে গিয়ে সেলস এর ফিল্ড, আমি আগেই বললাম সেলস দু রকম, একটা হচ্ছে ডিরেক্ট আর ইনডিরেক্ট। আমি গ্রামীণ ফোনে জয়েন করার আগে ইনডিরেক্ট যে টেরিটরি ম্যানেজার, আমাদের 412টা টেরিটরি, একজন সিঙ্গেল ফিমেল টেরিটরি ম্যানেজার ছিল না, 100% মেল ডমিনেটেড, এখানে কোনো ফিমেল টেরিটরি ম্যানেজার রাখা হয় না। সো এটা রিজনটা কি ছিল, রিজনটা ছিল এরকম, আমাদের প্রচুর ট্রাভেল করতে হয় এন্ড এভরিডে আমাদের প্রচুর মানুষের সাথে কমিউনিকেশন ওভার দ্য ফোন করা লাগে, সেটা হচ্ছে থার্ড পার্টি ভেন্ডর, ডিস্ট্রিবিউটর, রিটেইলার, আমাদের কাস্টমার, আমাদের অফিস কলিগ, প্রচুর মেয়ে আমি প্রচুর আমার ফোনে কনভারসেশন করা লাগে প্রতিদিন। তো এটা আরেকটা হচ্ছে কি আমাদের প্রচুর প্রেশার থাকে টার্গেটে, মান্থ এন্ডে স্পেশালি ইভেন্ট ক্যাম্পেইনে প্রচুর প্রেশার থাকে। তো ধরে নেওয়া হয় যে মেয়েরা অ্যাকচুয়ালি এইসব কাজ করতে পারবে না, ওদের জন্য স্ট্রাগল হয়ে যায়, সো তারা জয়েন করতে পারে, তাদের এখানে জয়েন না করাই বেটার। সো আমরা যখন জয়েন করি দেন আমাদের মেল কলিগরা কিছু কিছু, সবাই না, একটু আমাদের খারাপ করলে বলতে আপনারা এতটুকু করছেন এটাই তো ভালো, এর চেয়ে বেশি তো আপনাদের পক্ষে করা সম্ভব না। সো একটু খোঁচাটা যে আমরা রেগুলার খেতাম, তো এটা হচ্ছে আমার জন্য এই যে নেগেটিভ যে কমেন্ট গুলো আসতো, যেহেতু আমি লার্নিং স্টেজে ছিলাম শুরুতে, অবশ্যই অনেক ভুল করেছি, প্রচুর ভুল করেছি, প্রচুর লার্নিং ছিল, বসের অনেক ঝাড়ি খেয়েছি, আবার প্রশংসা পেয়েছি, সবকিছু মিলে। সো ওদের যে নেগেটিভ কমেন্টটা ছিল, সেক্সিজম ছিল, জেন্ডার নিয়ে ইনইকুয়ালিটি ছিল, সেটার জন্য অ্যাকচুয়ালি যেহেতু আমার ইন্সপিরেশন হিসেবে কাজ করে না, সেখানে আমি কাজ করব, যে এটা একটা ইন্সপায়ার ছিল যে ফিমেলরা এখানে কাজ করে না, সো আমি এই ফিল্ডে কাজ করব। আরেকটা ব্যাপার হচ্ছে আশিফ ভাই একটু আগে একটা স্লাইড দেখিয়েছিল দেশের টপ মাল্টিনেশনাল গুলোতে সিইও এর এমডি, তো সেখানে আপনারা খেয়াল করেছেন কিনা জানি না, 6 জনের মধ্যে শুধুমাত্র একজন ফিমেল এমডি ছিলেন, বার্জারের এমডি, বাকি সবাই কিন্তু মেল ছিলেন। সো এটা রিজনটা কি, বিকজ
আপনি যদি এই যে ভাইয়া যেটা বলে টপ ম্যানেজমেন্টে যেতে হলে আপনাকে একেবারে কোর বিজনেসটা বুঝতে হবে, সেটা হচ্ছে সেলস থেকে মার্কেটিং থেকে। কিন্তু ফিমেল পার্টিসিপেশন এই ফিল্ড গুলোতে কম, সো তার টপ ম্যানেজমেন্টে যাওয়াটাও হচ্ছে কম হয়েছে। সো এটা অ্যাকচুয়ালি যে আমরা যে বলি যে আমাদের কলিগরা আমাদের উপরে যেতে দেয় না, সেরকম না, আমাদের পার্টিসিপেশনটা অ্যাকচুয়ালি কোর লেভেলেই কম। সো আমরা যদি মাঝখান দিয়ে অন্য কোনো ডিপার্টমেন্টে যাই, তো আই থিঙ্ক আমাদের টপ ম্যানেজমেন্টে যাওয়া টাফ হয়ে যায়। সো এইসব জিনিস অ্যাকচুয়ালি আমাকে মানে ফিমেলদের পার্টিসিপেশনটা যেহেতু কম, আনএক্সপ্লোর, এই ফিল্ডে তারা যায় না, আমার অ্যাকচুয়ালি এখানে সেলস এর কাজ করে ইন্সপিরেশন বাড়াই দেয়। সেকেন্ড যেটা হচ্ছে পার্সোনাল ডেভেলপমেন্ট। আমি ভাইয়া যেমন বলেন ভাইয়া খুবই এক্সট্রোভার্ট, আমি আপুর মতো এমবিভার্ট। আমি হচ্ছে ক্লোজ কারোর সাথে মিশতে পারতাম না, আমার কমিউনিকেশন প্রবলেম ছিল, অনেকগুলো ছিল। বাট আই ডোন্ট নো, আমি ইন্টারভিউতে খুব ভালো করে দিয়েছিলাম। ইন্টারভিউতে আমাকে এই ধরনের রোলই প্লে করা হচ্ছে, বাট আমি খুবই কনফিডেন্ট এক্সট্রোভার্ট খুবই ছিলাম। বাট ইন পার্সোনাল লাইফ আমি সেরকম কিছু না। সো এই রোলে আসার পর যেটা হচ্ছে আমার পার্সোনাল ডেভেলপমেন্ট অনেক হচ্ছে, যে লিডারশিপ। কারেন্টলি আমি একটা টিম লিড করছি, টিমে হচ্ছে 25 জন, এন্ড আমি জিপি আমার সার্কেল অফিসে ইয়াংগেস্ট ওয়ান, ইভেন আমার টিমেও আমি ইয়াংগেস্ট। যাদেরকে লিড করছি আমি, সেখানে আমার ম্যানেজার যে আমার আন্ডারে কাজ করছে উনি 56 বছর বয়সী। সো আর এটা হচ্ছে পুরোপুরি, এবং খুলনা যেহেতু এটা রুরাল, মানে এত বেশি ঢাকার মতো উন্নত না, সেখানে হচ্ছে ওরা ফিমেলদের লিডারশিপ বসকে তারা একজন মেনে নিতে চায় না। ইভেন আমি যখন জয়েন করি আমার চোখের দিকে তাকিয়ে তারা কথা বলছে। আমার কন্ডিশনটা এরকম ছিল যে এটা নিয়ে একটা গ্রামের ফোনে অনেক কথা হয়েছে, মেয়েটা জয়েন করার পর কেউ তার চোখের দিকে তাকায় কথা বলতে পারে না, ওরা সবসময় মাথা নিচু করে কথা বলতো, আই কন্ট্যাক্ট তারা কখনো করতো না। ওদের স্ট্রাগল গুলো এরকম ছিল, তারা ফিমেল লিডারশিপ মানবে না, ফিমেলদের সাথে কথা বলতে লজ্জা পায়। সো এরকম অনেকগুলো প্রবলেম ছিল। সো এখানে যেটা হচ্ছে পার্সোনাল ডেভেলপমেন্ট আমার অনেক হয়েছে, যে আমি লিডারশিপ কোয়ালিটি, পিপল ম্যানেজমেন্ট, নেগোসিয়েশন, অনেকগুলো জিনিস শিখতে পেরেছি এই রোলটাতে আসার কারণে। সো আমি আমার যে পার্সোনাল কমফোর্ট জোনটা ছিলাম সেখান থেকে আমি বের হয়ে আসতে পেরেছি। সো এটাও একটা রিজন যে কেন আমি সেলসে আসলাম। এন্ড ফাইনাল যেটা, সেটা হচ্ছে বেনিফিটস। সেটা আপনি স্যালারি হিসেবে বলুন, অথবা আপনার কাজের ফ্লেক্সিবিলিটি হিসেবে বলুন, অথবা সেটা হতে পারে আপনার ফ্রিডম নিয়ে। আপনি আপনার টেরিটরি বস, আপনি যেভাবে চাইবেন সেভাবে সেটাকে রুল করবে। সো অনেক ফ্রিডম, ফ্লেক্সিবিলিটির কারণে অ্যাকচুয়ালি এটা অ্যাকচুয়ালি অনেক বেনিফিটস আছে। আর একটা মজার কথা বলি, ভাইয়া যেটা বললো যে এখানে কোনো 8টা 5টা জব নেই, ইটস ট্রু। আমাকে যখন জয়েন করে, তা আমাকে হচ্ছে কি আমার থার্ড লাইন ম্যানেজার জিজ্ঞেস করে যে নুজহাত তুমি কেন জয়েন করলে। আমি আগেই আমার সেলস সম্পর্কে কোনো আইডিয়া ছিল না। ভাইয়া আমি দেখেছি গ্রামীণ ফোনে সবাই 8টা 5টা চাকরি করে, 5টার দিকে গাড়িতে করে সবাই চলে যায়। সো আমি অ্যাকচুয়ালি সেরকম একটা ফ্লেক্সিবল লাইফ চাচ্ছিলাম, যে আমি 8টা থেকে 5টা পর্যন্ত চাকরি করবো। তো ভাইয়া সেদিন কিছু বলেনি। তো 2 মাস পর ভাইয়ার সাথে আমার আবার দেখা হলো। তো বললাম নুজহাত তোমার এখন 8টা 5টা চাকরি কেমন হলো? ভাইয়া এখন কোনো 8টা 5টা চাকরি নেই, 9টা থেকে যতক্ষণ আমার সেলস চলবে, সেটা রাত 10টা পর্যন্ত হোক, 9টা পর্যন্ত হোক, আমার কাজ ততক্ষণ। আমাকে ফরওয়ার্ড দ্য ফোন মনিটর করা লাগছে, আপডেট নেওয়া লাগছে, রিপোর্ট দেওয়া লাগছে। সো 8টা 5টা চাকরি নেই, ফ্লেক্সিবিলিটি অবশ্যই আছে, বাট টাইম কোনো আপনার রাত 9টা 10টা পর্যন্ত আপনার কাজ করা লাগতে পারে। সেটা বাসা থেকেই করুন, অফিস থেকেই করুন, বাট আপনাকে ইনভলভমেন্ট থাকা লাগে। সো এই একটা জিনিস অ্যাকচুয়ালি সেলস এর মাথায় রাখা উচিত। ভাই নেক্সট স্লাইড। ভাইয়া নেক্সট স্লাইডটা। আচ্ছা, সো ফার্স্ট অফ অল আমরা যেহেতু ইঞ্জিনিয়ার, একটু হোল্ড করুন, আমার ল্যাপটপের চার্জটা একটু শেষ হয়ে যাচ্ছে। যেটা বললো যে 8টা 5টা, আসলে এইটা 8টা 5টা না, এটা হচ্ছে 24/7। হ্যাঁ, সেলস পারসন তাদের কাজ হচ্ছে 24/7। উই ডোন্ট নো অ্যাবাউট এনি হলিডেজ। কখন অফিস শেষ হবে, রাত 1টার সময় যদি ক্লায়েন্ট ফোন দেয়, ক্লায়েন্টের ফোন ধরতে হবে। তো বা কোনো একটা জায়গায় হয়তো কোনো একটা কিছু আটকে গেল, সেটা যত রাতই হোক, যত দিনে হোক, যখনই হোক, সেটা সলভ করতে হবে। তো এখানে 8টা 5টার কোনো ব্যাপার নাই। এখানে হচ্ছে টোটালি 24/7। দিস ইজ ওকে। সর্বা কন্টিনিউ। আর যেটা হচ্ছে যে আমাদের জিপিতে যেমন 2 দিন হচ্ছে হলিডে, ফ্রাইডে এন্ড স্যাটারডে, লিটারালি আমাদের কোনো সেট হলিডে নেই। সেদিনও আমাদের হচ্ছে আমাদের টার্গেট দেখা লাগছে, কজ আমাদের ডিস্ট্রিবিউশন হাউস ওপেন।
স্যাটারডে স্পেশালি ফ্রাইডেতে বন্ধ থাকে, সেদিন অ্যাকচুয়ালি আমি কাইন্ড অফ অফিসে করছি, বাসায় বসে হোক আমি বাসা থেকে আমি অ্যাকচুয়ালি অফিস করছি, ইনস্ট্রাক্ট দিচ্ছি যে এখানে এটা এভাবে করুন সেভাবে করুন। সো সেলসে কোনো ফিক্সড টাইম নেই, এই জিনিসটা মাথায় রেখে সেলসে আসা উচিত। সো কেন ইঞ্জিনিয়ার এখানে জয়েন করবে, এটা একটা ভালো কোশ্চেন। সো আমার যখন জয়েনিং হয়, আমরা 10 জন জয়েন করি, 10 জনের মধ্যে 8 জন হচ্ছে বিবিএ ব্যাকগ্রাউন্ড। সো 2 জন আমরা ইঞ্জিনিয়ার ছিলাম, বুয়েট থেকে আমি আর আহসানুল্লাহ ট্রিপল ই গ্রাজুয়েট একজন। সো আমার জয়েনিং এর পর আমি আমার রিক্রুটমেন্ট ম্যানেজারকে জিজ্ঞেস করি যে আমার জয়েনিং কেন হলো, আমাকে কেন আপনারা রিক্রুট করলেন। সো তাদের আনসারটা ছিল যে উই আর লুকিং ফর টেকনো কমার্শিয়াল সেলস, যেদিকে যাচ্ছে উই নিড সামওয়ান টেক সেভি, বাট তার অবশ্যই বিজনেসের নলেজ থাকা লাগবে। তো আমি যেহেতু শুরুতে বললাম যে আমি বললাম যে আমার গেমিফাইড রাউন্ডে আমি এক্সিকিউটিভ হিসেবে শুরু করেছি, শেষ করেছি আজ ম্যানেজিং ডিরেক্টর হিসেবে। সো তারা এটাই বললো যে আপনার ব্যাকগ্রাউন্ড হচ্ছে ইঞ্জিনিয়ারিং এন্ড হচ্ছে আপনি বিজনেস নলেজ আপনার আছে, আপনি সেটা হ্যান্ডেল করতে পারেন। দ্যাটস ওয়াই অ্যাকচুয়ালি আমাদের প্রায়োরিটি থাকে একজন টেক সেভি এবং টেকনো কমার্শিয়াল কাউকে সিলেক্ট করা, সেই হিসেবে হচ্ছে আপনাদেরকে সিলেক্ট করা হয়েছিল আপনাকে। সো যারা আপনাদের সাথে বিবিএ ব্যাকগ্রাউন্ড জয়েন করেছে তারা অবশ্যই একই লেভেলে, বাট লার্নিং এর দিক দিয়ে দেখা যাবে আপনি এগিয়ে থাকবেন তাদের চেয়ে। তা আপনার একটা জিনিস শিখতে যতটা সময় কম সময় লাগবে, তাদের একটু বেশি সময় লাগবে। সো এক্সপেক্ট মোর টেকনো কমার্শিয়াল ইন সেলস। সো ইঞ্জিনিয়ার্স আর হাইলি encouraged to join this field actually. সো এখানে যেটা হচ্ছে ইঞ্জিনিয়ার্স যে আমাদের থাকে যে আমরা কি গিয়ে ম্যাথ করব, যোগ বিয়োগের অঙ্ক করবো সেলসে, মোটেও না। অ্যাকচুয়ালি আমি আগেই বলছি আমি যেটা নিয়ে কাজ করতে পছন্দ করি, সেলস আমাকে সেই ফ্রিডমটা দিচ্ছে। সো এখানে অ্যাকচুয়ালি আমাদের অনেক টুলস ইউজ করা লাগে, দেন আমাদের অনেক সফটওয়্যার ইউজ করা লাগে। এই জিনিসগুলো হচ্ছে কি সাধারণত এইসব টুলস বা সফটওয়্যার ইউজ করতে আমাদের যে নন টেক যে কলিগরা থাকে, যে বিবিএ ব্যাকগ্রাউন্ড, ওদের অনেক সময় লাগে, যেটা আমাদের হচ্ছে খুব অল্প সময়ে হচ্ছে আমরা শেষ করে ফেলি। সিকিউর লার্নিং প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা, দেন পাইথন, স্পেশালি সেলস এর জন্য ম্যান্ডেটরি হচ্ছে এক্সেল। সো এই জিনিসগুলো হচ্ছে যে প্রচুর টেকনিক্যাল নলেজ, আরো কিছু সফটওয়্যার আছে সেগুলো আছে আমরা খুব ভালো পারি, যেটা হচ্ছে নন টেকরা এত ভালো পারে না, ওদের শিখতে একটু সময় লাগে। সেকেন্ড যেটা হচ্ছে আমাদের হচ্ছে প্রবলেম সলভিং স্কিলটা, সেটা হচ্ছে বাকিদের চাইতে, অন্য ডিপার্টমেন্টের চাইতে অনেক বেশি। আচ্ছা, আরেকটা রিজন, এটা ওকে, এটা অনেক বেশি। তো এটা রিজনটা কেন এরকম বেশি, আমরা যে কোনো প্রবলেম যখন আমাদেরকে দেওয়া হয় আমরা খুব অ্যানালিটিক্যালি সলভ করা ট্রাই করি, যে অ্যানালিটিক্যালি যেটা কি হবে। লাইক নর্মাল আমি আমার কলিগদেরকে দেখলাম যে ওদেরকে টার্গেট দেওয়া হতো যে আপনি আজকে 600 পেজ সেল করবেন, তারা হচ্ছে গিয়ে কিভাবে করবে সেটা তারা অনেকেই হচ্ছে আইডিয়া নেই। বাট যারা অ্যাকচুয়ালি স্মার্ট বা ডেটা নিয়ে কাজ করে তারা জানে যে আমার এই ক্লাস্টারে এখানে আমার কাস্টমার বেশি, এখানে এই কাস্টমাররা হচ্ছে হাই ভ্যালু প্যাক ইউজ করে, সো আমি এখানে হাই ভ্যালু প্যাক সেল করতে পারবো। সো এই ধরনের হচ্ছে আমাদের মানে ডেটা অ্যানালিসিস কোথা থেকে অ্যাকচুয়ালি গ্রোথটা আনতে পারবো। সো এই ধরনের অ্যানালিটিক্যাল প্রবলেম আসলে সেগুলো সলভ করাটা, সেটা অ্যাকচুয়ালি আমরা অ্যাকচুয়ালি অনেক ভালো পারি। আর সেকেন্ড যেটা আমরা আইপির একটা বেনিফিটস আছে, সেটা হচ্ছে গিয়ে আমরা ফোরকাস্টিং, আমরা অপারেশন ম্যানেজমেন্টে শিখেছি, দেন আমরা ওআর অপটিমাইজেশন শিখি, সেটা কিন্তু সেলস এন্ড মার্কেটিং এ খুবই ইউজ করা হয়। কিভাবে ইউজ করা হয়, লাইক আমার সেল বুধবারে যেমন হয় মঙ্গলবারে কিন্তু সেম হয় না, মঙ্গলবারে আমার কিছু মার্কেট কম থাকে, মানে বন্ধ থাকে কিছু ক্লাস্টারে, ফ্রাইডেতে আমার এই ঝামেলা আসবে বা আমার সামনে একটা ঝড় আসবে, ঝড়ে আমার এই এতটুকু লস হতে পারে, সেই হিসেবে আমরা ফোরকাস্ট করি যে আমরা নেক্সট ডেগুলোতে কোন দিন কতটুকু সেল করবো। ফোরকাস্টিং আমাদের আইপির যে টুল আমরা যেটা অপারেশন ম্যানেজমেন্টে শিখেছি সেটা আমরা এখানে ইউজ করছি। সেকেন্ড হচ্ছে আমরা অপারেশন রিসার্চ, যেটা এখানে অপটিমাইজেশনটা শিখি, সেটা খুবই ইউজ করা হয় আমাদের সেলস এন্ড মার্কেটিং এ। বিকজ আমরা তো যে কোনো ভাবে যে ক্যাম্পেইন গুলো ডিজাইন করি বা ড্রাইভ ডে গুলো দেই, বা আমরা যে ইনসেন্টিভ গুলো আমাদের সেলস এক্সিকিউটিভদেরকে দেই, সেটা তো মানে নর্মাল যোগ বিয়োগ করে দেয়া হয় না, অনেক অপটিমাইজেশন করে যে কোথায় দিলে কিভাবে ভালো করবে, কিভাবে দিলে আমার আউটপুটটা ম্যাক্সিমাম আসবে, আবার আমার ইনভেস্টমেন্ট কম হবে, সবকিছু অ্যাকচুয়ালি আমাদের এখানে অনেক ভালো করে অ্যাকচুয়ালি করা হচ্ছে। সো আমার কাছে মনে হচ্ছিল যে প্রবলেম সলভিং যে স্কিল গুলো, সেটা ইঞ্জিনিয়ার এন্ড আইপি রা এখানে একটা ভালো প্রবলেম মানে ভালো কিছু করতে পারবে। সেকেন্ড যেটা একটা যে সাপোজ কিছু কিছু সেলস জব আছে যে ওরা অ্যাকচুয়ালি ফিক্সড ইঞ্জিনিয়ার চাই, লাইক আপনি যদি এখন একটা সাপোজ আইপিএস সেল করবেন, আইপিএস যদি সেল করেন ওরা অনেক সময় যাবে যে আমি ট্রিপল ই ব্যাকগ্রাউন্ডের কাউকে নিব,
অ্যাজ এ সেলস পার্সন। বিকজ তাকে যদি কাস্টমার জিজ্ঞেস করে, নর্মাল সেলস পার্সন যেটা করবে যে তাকে যা সে শিখে আসবে তোতা পাখির মতো বলে দিবে। কাস্টমার যদি একটু টেকনিক্যাল কোশ্চেন জিজ্ঞেস করে বা ঘুরিয়ে বুঝিয়ে কিছু জিজ্ঞেস করে, সে কিন্তু সেটা অ্যান্সার দিতে পারবে না। বাট আমি যদি ট্রিপল গ্রাজুয়েট থাকি, সে হচ্ছে অনেক ভালো করে এটা এক্সপ্লেন করতে পারছে। কাস্টমার তাকে যেভাবে জিজ্ঞেস করুক, সে অনেক ভালো অ্যান্সার দিতে পারবে। সো এই জিনিসগুলোর কারণে হচ্ছে যে তারা হচ্ছে অনেক জটিল প্রসেস গুলোকে অনেক ইজিলি হচ্ছে তারা কমিউনিকেশন করতে পারে। দেন তাদের আরেকটি ব্যাপার হচ্ছে আমাদের জিপিতে আমাদের সিবিও চিফ বিজনেস অফিসার যিনি মাহবুব ভাইয়া, উনি হচ্ছেন গ্রামীণ ফোনে জয়েন করেন অ্যাজ এ সিস্টেম ইঞ্জিনিয়ার। হি ইজ এ ট্রিপল গ্রাজুয়েট, বাট উইথ টাইম তার বিজনেস নলেজ বা তার আইডিয়ার কারণে হি ডিড এক্সিলেন্ট অ্যান্ড নাও হি ইজ কন্ট্রোলিং দ্য বিটিবি ফাংশন। সো এটাও অ্যাকচুয়ালি আমাকে উদাহরণ হিসেবে, যখন আমি ডিপ্রেশনে যাই তখন আমাকে এইসব ভাইয়াদের উদাহরণ দেয় যে দেখো তারা কিন্তু ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড থেকে এসে তারা সেলসে খুব ভালো করছে। সো এইসব জিনিসগুলো অ্যাকচুয়ালি আমাকে অনেক বেশি মোটিভেট করছে যে তুমি এই সেলস একটা ক্যারিয়ারতে আসলে তুমি কোনো ভুল কাজ করনি। অ্যান্ড এই জিনিসগুলো দেন আরেকটা ব্যাপার হচ্ছে আমরা যখন ইঞ্জিনিয়াররা যতটা কনফিডেন্স নিয়ে কথা বলি যে কোনো প্রোডাক্টের ব্যাপারে, আমরা সবসময় যে এমন না যে দিয়ে দিলে আমরা রেজাল্টে দিয়ে দিচ্ছি। যে কোনো প্রসেসে ইনিশিয়াল থেকে আমরা কাজটা করেছি, কিভাবে করলে কাজটা ভালো হবে, কিভাবে করলে কাজটা খারাপ হবে, আমরা ইনিশিয়ালি সবকিছু করা ট্রাই করি অ্যাকচুয়ালি। সো দ্যাটস ওয়াই হচ্ছে কি যে আমাদের ইঞ্জিনিয়াররা এখানে অ্যাকচুয়ালি অনেক বেশি ভালো করে। একটা জিনিস যেটা আমি আজকে আমাদের সিএমওর সাথে মিটিং ছিল, তো সিএমও কে আমি জিজ্ঞেস করেছিলাম ভাই আমরা যদি সেলসে আসতে চাই তাহলে আমরা অ্যাকচুয়ালি কি করলে ভালো হবে, মানে আমাদের কি কি লাগবে যদি আমাদের ইঞ্জিনিয়ার আসতে চাই। সো উনি 3টে স্কিলের কথা বলেছে, 3টে স্কিল আমি শেয়ার করছি। দেন একটা হচ্ছে কি আপনার অ্যানালিটিক্যাল স্কিল অনেক ভালো হওয়া লাগবে, আপনাকে প্রোয়েক্টিভ হওয়া লাগবে এন্ড কনফিডেন্ট হওয়া লাগবে। সেকেন্ড থার্ড যেটা হচ্ছে আপনাকে হচ্ছে গিয়ে ইনোভেটিভ হওয়া লাগবে। এই 3টা যে স্কিল আপনার থাকে, ইউ উইল ডু গ্রেট ইন সেলস। সো আমি আর বেশি টাইম ওয়েস্ট না করে নেক্সট স্লাইডে চলে যাচ্ছি। আচ্ছা, হ্যাঁ, সর্ব আমাদের ভালো একটা ইনসাইট দিল সবকিছু নিয়ে। আচ্ছা, এর মধ্যে আমরা এখানে একটা কোশ্চেন পেয়েছি। আর কোশ্চেনটা হচ্ছে যে হোয়াট সফট স্কিল ডু উই নিড ফর টু বি এ সেলস অর মার্কেটিং প্রফেশনাল। ওকে, আমরা সফট স্কিল গুলো নিয়ে কথা বলবো যে কি কি সফট স্কিল লাগবে। এর আগে আর কি কোনো কোশ্চেন আছে আমাদের এখন পর্যন্ত যে আমরা যে কথাগুলো বললাম? যদি কারো কথা মানে থাকে তাহলে হ্যান্ড রেজ করতে পারে। আমরা সফট স্কিল গুলো নিয়ে কথা বলবো। ওকে, আপাতত কারো কোশ্চেন নাই, আমরা তাহলে মুভ ফরওয়ার্ড করি। যে কোশ্চেনটা আসছে সেটা হচ্ছে সফট স্কিল কি কি লাগবে। তো হ্যালো হ্যাঁ, এই সফট স্কিলও লাগবে আমাদের। আচ্ছা, তো হোয়াট উইল মেক ইউ ডিফারেন্ট, যে আমরা আসলে এই যে একটা ব্যাকগ্রাউন্ড থেকে আর একটা ব্যাকগ্রাউন্ডে যাব, এখানে অনেক ধরনের চ্যালেঞ্জ কাজ করবে, অনেক ধরনের ব্যাপার কাজ করবে। তো কি কি সফট স্কিল আমাদের লাগবে সেইগুলা নিয়ে আমরা একটু কথা বলবো। যে ফার্স্ট যে সফট স্কিল যেটা লাগবে সেটা হচ্ছে কমিউনিকেশন। কমিউনিকেশন ইজ এ মাস্ট ফর এভরি জব। মানে এখানে ব্যাপারটা হচ্ছে যে নট ফর সেলস মার্কেটিং, নট ফর ফিন্যান্স, নট ফর সাপ্লাই চেইন, নট ফর ইন এভরি জব ইউ মাস্ট হ্যাভ এ ভেরি গুড কমিউনিকেশন স্কিল। মানে কমিউনিকেশন স্কিল বলতে যে শুধু আমি একজন মানুষ আরেকজন মানুষের সাথে কথা বলা, আরেকজন মানুষের সাথে কমিউনিকেট করা, এর বাইরেও অনেক কিছু আছে। আমি কিভাবে একটা মেইল লিখবো, আমার সিভিটা আমি কিভাবে লিখবো, আমি কাউকে কোন টাইমে নক দিব, আমি কাউকে ফোনে কিভাবে কথা বলবো, নতুন কারোর সাথে দেখা হলে তার সাথে কিভাবে গ্রিটিংস করব। তো হয়তো মানে এক এক ধরনের মানুষ এক এক রকম, আমি তার সাথে কোন মানুষের সাথে কিভাবে মিশবো, এই সব কিছুই কিন্তু কমিউনিকেশন। তো কমিউনিকেশনের মধ্যে কিছু যেমন থাকে যে কিছু মানুষ থাকে বাই বর্ন
এক্সট্রোভার্ট, কিছু মানুষ থাকে যে বাই বর্ন ইন্ট্রোভার্ট, যে কমিউনিকেশন, মানুষের সাথে মিশতে খুব একটা পছন্দ করে না, তারা নিজেদের মধ্যে থাকতে চায়। আবার কিছু মানুষ আছে বাই বর্ন, তারা বিভিন্ন মানুষের সাথে মিশে নেটওয়ার্কিং করে। তো ব্যাপার হচ্ছে যে কমিউনিকেশন, এটা আসলে সবার মধ্যে থাকতে হবে যদি কেউ কিছু একটা করতে চায়। তো এটা হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট স্কিল। তো কমিউনিকেশনের মধ্যে আরো যা যা থাকতে পারে যেগুলা হচ্ছে দরকারি, যেমন ট্র্যাক সুইচ করার ক্ষেত্রে হোক বা যে কোনো জবের ক্ষেত্রে, সেগুলো নিয়ে আমরা একটু কথা বলতেছি। যে আরেকটা জিনিস হচ্ছে সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট কমিউনিকেশনের মধ্যে, এটা হচ্ছে কুইক লার্নিং। কোন একটা জিনিস খুব দ্রুত শিখে ফেলা, যেটা হচ্ছে ইঞ্জিনিয়ার যারা, তারা এটা খুব ভালো পারে, যে কোনো একটা জিনিস দ্রুত সলভ করে ফেলা, দ্রুত শিখে ফেলা। কারণ আমরা ভাই অনেক বড় বড় ইকুয়েশন মুখস্থ করে পরীক্ষা দিয়েছি, ঠিক আছে? তো আমাদের জন্য কোনো একটা জিনিস দ্রুত শিখে ফেলা খুব একটা কঠিন কিছু না। তো একটা আর জিনিস, আচ্ছা, আমি একটু একটা জিনিস অ্যাড করতে চাচ্ছিলাম। যেহেতু আমরা এখানে মানে ট্র্যাকটা চেঞ্জ করছি, এবং মানে যারা 4 বছর 5 বছর আইবিএ মানে বিবিএ এমবিএ এসব করে এসছে, ওদের সঙ্গে যখন আমরা মানে জাস্ট কম্পিট করছি, অনেক সময় হয়তো 2 বছরের একটা এমবিএ থাকছে, অথবা অনেক সময় সেটাও থাকছে না, তখন কিন্তু আমাদের আসলে কুইক লার্নিং ছাড়া আসলে কোনো বিকল্পই নেই। এই জিনিসটা মানে হচ্ছে মাস্ট। কারণ হচ্ছে ওদের হচ্ছে ব্যাকগ্রাউন্ড অফ ফাউন্ডেশনটা অবভিয়াসলি আমাদের থেকে মানে স্ট্রং, কাজে আমাদের খুব কম সময় আমাদের ওদের সমপর্যায়ে যেতে হলে, বা অনেক সময় ওদেরকে সারপাস করেও যেতে হয়। এই জিনিসটার জন্য কুইক লার্নিংটা আমার মনে হয় যখন ক্যারিয়ার এরকম ট্র্যাক সুইচ হচ্ছে, তখন সব থেকে মানে ভাইটাল ব্যাপার। হ্যাঁ, মানে আপু যেটা বললো যে বেসিক্যালি যারা হয়তো বিবিএ এমবিএ করে আসতেছে, বা যারা হচ্ছে চার্টার্ড হয়তো অ্যাকাউন্টেন্ট। তারা হচ্ছে ক্লাস 9 থেকে ফিনান্স পড়ে আসতেছে, তারা ক্লাস 9 থেকে মার্কেটিং করে আসতেছে। সেইখানে আমি হঠাৎ করে ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডের একটা ছেলে, যে জীবনে কখনো ফিনান্স পড়ে নাই, হয়তো আচ্ছা আমাদের আইপি তে কি ফিনান্স পড়ায় তো হয়তো আমি ভুলে গেছি। তো ইঞ্জিনিয়ারিং এখন, ইকোনমিক্সে খুব সামান্য। তো এখন যেটা হচ্ছে যে পড়াইলেও খুবই সামান্য পড়ায়। তো এখন এই ছোট্ট জ্ঞান নিয়ে আমি একজন 6-7 বছর ধরে একজন মানুষ পড়ে আসা একজন মানুষের সাথে যখন কম্পিট করতে যাব, তখন অবভিয়াসলি আমাকে জিনিসগুলো খুব দ্রুত ক্যাচ করতে হবে। তো এই দ্রুত ক্যাচ করে নেওয়াটা খুবই ইম্পর্টেন্ট। তো এটা হচ্ছে যে as fast as you learn and adopt to a situation or workplace, as fast you develop yourself. তো এটা হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার, যে এটা আমাদের কুইক লার্নার হইতে হবে। এরপরে হচ্ছে আরেকটা জিনিস থাকতে হবে, সেটা হচ্ছে কনফিডেন্স। কনফিডেন্সটাও এটা ওয়ান কাইন্ড অফ বিল্ট ইন থিংস। যেমন আমার ক্ষেত্রে যেটা হয়েছে, যে আমি যখন সাপ্লাই চেইন থেকে সেলসে সুইচ করতে চেয়েছি, তখন অনেকেই আমাকে বলছে যে কেন তুমি একজন ইঞ্জিনিয়ার হয়ে সেলসে যাবা, তোমার তো এই কেরিয়ার রেখে অন্য জায়গায় যাবা, নতুন করে শুরু করবা, ঠিক আছে? তো এই জিনিসগুলো কিন্তু মানে মানুষ বলবেই, হ্যাঁ। তো এখন ওই জিনিসগুলো অনেক মানুষ অনেকভাবে জাজ করবে। তো এখন এখানে একটা জিনিস যেটা, যে ইফ সামওয়ান ইজ জাজিং ইউ, দ্যাটস দেয়ার প্রবলেম, ডোন্ট মেক ইট ইয়োরস। তো এটা অন্য কারো প্রবলেমকে নিজের প্রবলেম বানানোর দরকার নাই। তো এই কনফিডেন্সটা থাকতে হবে যে আমি যদি কোনো একটা পজিশনে যাই, কোনো একটা কাজ করতে চাই, তাহলে আমি এটা পারবো। তো এইটা হচ্ছে আমাকে একটা কমফোর্টেবল সিচুয়েশনে নিয়ে যায়। যখন আমার মধ্যে এই কনফিডেন্সটা থাকে, তখন কিন্তু আমি এই মানে সবকিছু ওভারকাম করে যেতে পারি, যে আমার অন্যান্য যে স্কিল গুলা থাক বা এগুলো আমি দ্রুত অ্যাডাপ্ট করতে পারি। আমার একটা জিনিস শেয়ার করতে চাচ্ছিলাম। গ্রামীণ ফোনে যখন আমি ইন্টারভিউ দিয়েছিলাম, ওই সময় একটা ইন্টারেস্টিং ইয়ে ছিল, আমাদেরও মানে সর্বাদের মতো কেস স্টাডি হয়েছিল। তো সেখানে যখন আমাদের এরকম গ্রুপ ডিসকাশন হচ্ছিল, তো দেখা গেছে আইবিএ থেকে আমাদের একসঙ্গে একটা বড় বোর্ড ছিল। তো যারা হচ্ছে বিবিও আছে, এমবিও আছে, সবাই মানে একটা প্রবলেমের সলিউশন ওরা একরকম করছিল, আমি একাই ছিলাম হচ্ছে উল্টো দিকে। এই এখন এক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে যে মানে ওরা মানে আমার কথাকে কোনো পাত্তা দিচ্ছে না। নর্মালি এটা একটা মানে কমন ইয়ে দেখবেন যখন মানে কেউ কোথাও এমবিএ করে যায়, তখন আইবিএ এরই এমবিএ হয়তো, কিন্তু বিবিএ এর এমবিএ থেকে কম্পারেটিভলি
কম পাত্তা দেওয়ার চেষ্টা করে। এটা একদম মানে একটা ইনএভিটেবল ব্যাপার যে ওরা অনেকদিন ধরে পড়ে আসছে এরকম। তো তখন হচ্ছে আমি খুব ফোর্সফুলি মানে বললাম যে যে না আগে আমারটা শোনো, তারপর হচ্ছে আমি তারপর দেখো যে আমারটা ভুল কি ঠিক। এরপরে হচ্ছে মজার ব্যাপার হচ্ছে আমি ওদের সঙ্গে মানে ওই ওভাবে করে ওদেরকে থামিয়ে দিয়ে যখন আমি আমারটা বললাম, এরপর দেখা গেল মানে ইন্টারেস্টিং ব্যাপার যে সিলেকশনের সময় অন্য বাকি আমরা সঙ্গে একসঙ্গে মোট 9 জন ঢুকেছিলাম মানে ফ্রেশ ইয়ে। অন্যদেরকে দিয়েছিল হচ্ছে শুধু এক্সিকিউটিভ, আর আমারটা ছিল হচ্ছে সিনিয়র এক্সিকিউটিভ পোস্ট। মানে আমরা তো এনবিএল হয়ে আসিনি, মানে ডিরেক্ট রিক্রুট ছিল। আর মানে এই কনফারেন্সটা ইন্টারভিউ থেকে শুরু করে মানে সবসময় কাজে লাগবে। এমনকি আমার এত বছর এক্সপিরিয়েন্স হয়ে গেল, আমি যখন এখানে ব্যাংকে ঢুকলাম এখনো মানুষজন আমাকে 3 ইয়ার্স এর ওই যে ইঞ্জিনিয়ারিং পাস করে ব্যাংকে আসছে কেমন এই ধরনের কথা মানে মানে বিভিন্ন ভাবে শোনানোর ট্রাই করে। এখন এই ক্ষেত্রে আসলে মানে এই জিনিসগুলোতে যদি আমি মনটা খারাপ করি তাহলে হচ্ছে আমার পারফরমেন্সই ডুবে। এই ক্ষেত্রে মানে আমি যেটা করি, হ্যাঁ আমি তখন আমিও বলি হ্যাঁ আমি তো একদমই গাধা, এই জন্য তো আপনাদের থেকে শিখবো। কিন্তু ওরাও কিন্তু বুঝে যে আমি আসলে কথাটা কি হিসাবে বলেছি, মানে তখন আবার অন্যদিকে চলে যায়। এনিওয়ে, তো এই মানে যদি এখন আমরা যদি যখন ক্যারিয়ার সুইচ করবো আমাদের নিজেদের ফ্রেন্ডরা হতে পারে, আমাদের বাইরের হতে পারে, সবাই আমাদেরকে জাজ করবে। কিন্তু এখানে ব্যাপারটা হচ্ছে আমি আসলে কোন জায়গায় কমফোর্টেবল ফিল করছি এবং আমার কোন জায়গায় আমার ইমপ্রুভমেন্টের স্কোপটা আছে সেটাই হচ্ছে ইম্পর্টেন্ট। এখানে আশিবের কোডটা আমার খুব ভালো লেগেছে যে দ্যাট দেয়ার প্রবলেম ডোন্ট মেক ইট ইয়ার্স। আশিব এরপরে সবচেয়ে এটা not only for sales marketing job or finance job, in every job networking is very important. নেটওয়ার্কিং যেটা সেটা হচ্ছে যে এখানে কিছু কথা আছে যে ইনস্টিড অফ বেটার গ্লাসেস ইউর নেটওয়ার্ক গিভস ইউ বেটার আইজ। তো যখন আমি অনেক রকমের মানুষের সাথে মিশবো তখন আমি অনেক রকমের ইনসাইট কিন্তু আমার মধ্যে আসবে, যে এটা কিন্তু আস্তে আস্তে নিজেকেও অনেক এনরিচ করে। তো আমি যখন যত বেশি মানুষের সাথে মিশবো তত বেশি জিনিস আমি জানবো, তত বেশি হচ্ছে আমার বাড়বে, তত বেশি আমার প্রসপেক্ট বাড়বে। তো এখন হয়তো আমার কোনো একটা জব দরকার, তো নর্মালি যেটা হয় যে সাপোজ বিডি জবসে একটা সার্কুলার আসলো, তো যখন বিডি জবসে সার্কুলার আসে তখন দেখা যায় যে সেখানে হাজার হাজার অ্যাপ্লিকেন্ট অ্যাপ্লাই করে। তো হাজার হাজার অ্যাপ্লিকেন্ট যখন অ্যাপ্লাই করে তখন এইচআর এর অ্যাকচুয়ালি এত টাইম নাই যে এই এতগুলা সিভি সে হচ্ছে সর্টিং করবে বা সামথিং। বা সে যেটা করে যে হয়তো এখন বড় বড় কোম্পানিগুলো যেটা করে এরা হচ্ছে বিভিন্ন এইচআর প্রফেশনাল ফার্মকে দিয়ে দেয়, তারা হচ্ছে এই কাজগুলো এখন করে দেয়, সিভি সর্টিং এর কাজ বা এগুলো করে দেয়। তো এখন নর্মালি যেটা হয় যে এই যে সিভি আমি আমার সিভিটা বিডি জবসে দিলাম বা ওদের যে অ্যাপ্লাই করলাম, এখন আমার সিভিটা ওরা আসলে পড়ে দেখলো কিনা এটাই কিন্তু কোনো গ্যারান্টি নাই। কিন্তু এখন যদি হয়তো এরকম হয় যে আমার হয়তো যেখানে হয়তো সাপোজ দেখা গেল যে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকে হয়তো একটা জবের সার্কুলার আসছে, তো আমি হয়তো আপুকে বললাম যে আপু আমাকে এখানে একটা সার্কুলার দেখলাম, তো আপনি যদি আমার সিভিটা একটু ফরওয়ার্ড করে দিতেন তাহলে খুব ভালো হতো। তো আপু আমাকে চিনে, আমি আপুকে চিনি, তো আপু হয়তো দেখবে যে হ্যাঁ ঠিক আছে ছেলেটা ভালো, আমি ওকে ওর সিভিটা করে দিই। তো যখন আপুর কাছ থেকে কোন একটা রেফারেন্স সহ সিভিটা এইচআর এর কাছে যাবে, এইচআর অন্তত সিভিটা দেখবে, ইন্টারভিউতে ডাকুক বা না ডাকুক সিভিটা অন্তত দেখবে, মানে দেখাটাও কিন্তু একটা বড় জিনিস। হ্যাঁ, তো এই যে নেটওয়ার্কটা, এখানে আপুর সাথে আমার একটা কানেকশন ছিল বলে কিন্তু আমি আপুকে বলতেছি। এখন হুট করে কেউ যদি এসে আমাকে কেউ কিছু বলে যে ভাই সিভিটা একটু ফরওয়ার্ড করে দিন, আমি কিন্তু করব না। কেন করব না? কারণ হচ্ছে এখানে আমারও কিন্তু একটা ইয়ের ব্যাপার আছে যে আমি হয়তো সিভিটা ফরওয়ার্ড করলাম, করার পরে দেখা গেল যে সেই ছেলের হয়তো চাকরি হইলো, হওয়ার পরে 2 দিন সে হয়তো ভালো পারফর্ম করলো না বা সে 2 দিন পরে চাকরি ছেড়ে চলে গেল, তখন দেখা যাবে যে আমার একটা ব্যাড রেপুটেশন হবে, তখন কিন্তু এইচআর পরে আমার কাছ থেকে কি নিতে চাইবে না। তো এটা কিন্তু আমিও মানে খুব মানে অপরিচিত কারোর জন্য এটা করব না। তো এই জন্য যে পরিচিতি যে ব্যাপারটা, আরেকটা যেটা ব্যাপার আমি যেটা হচ্ছে পার্সোনালি এখন যেটা ফিল করি অ্যাজ এ সেলসম্যান,
আমি বেসিক্যালি হচ্ছে বার্জার পেইন্টস এর স্পেশাল মেরিন কোটিং সেগমেন্টটা দেখি। মেরিন কোটিং এটা হচ্ছে জাহাজের রং বলা যায়। তো জাহাজের রংগুলা যেটা হয় যে এটা অনেকভাবে হয় যে নতুন যারা জাহাজ বানায় তারা রং কেনে, তারপরে হচ্ছে যারা হচ্ছে জাহাজ মেইনটেনেন্স করে তারা রং কেনে। তো আহ, জাহাজ যারা বানায়, যারা কনসালটেন্সি করে, যারা হচ্ছে ডিজাইন করে, এরা কিন্তু দেখা গেছে যে এদের ম্যাক্সিমামে হচ্ছে আমাদের বুয়েটের নেভাল আর্কিটেক্ট, মানে নেভাল আর্কিটেক্ট যারা আছে তারা ম্যাক্সিমামে হচ্ছে বুয়েটিয়ান। তো যেটা হলো আমি যখন ফার্স্টে এই জবে জয়েন করলাম, জয়েন করার পরে এখন আমাকে মেরিন পেইন্ট সেল করতে হবে। আমি কিন্তু কোনো কাস্টমার চিনি না, কিছু না, ঠিক আছে। কোন কাস্টমারের কাছে বিক্রি করতে হবে, কোন কাস্টমারের কাছে গেলে কি হবে, এটা কিন্তু আমি জানি না। এখন সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে আমি আমার যারা হচ্ছে আমার ব্যাচের যারা হচ্ছে নেভাল আর্কিটেক্ট বা মেরিন ইঞ্জিনিয়ারিং এ পড়তো, আমি ওদের সাথে যোগাযোগ করা শুরু করলাম এবং ওদের সাথে আমার আগে থেকে খুবই ভালো সম্পর্ক, যেহেতু আমরা ব্যাচমেট। তো দেখা যাচ্ছে যে ওদের কাছ থেকে আমি সব নিউজ পাচ্ছি যে কোথায় জাহাজ বানানো হচ্ছে, কোথায় গেলে পেইন্ট বিক্রি করতে পারবো, কোথায় গেলে এটা হবে। তো দেখা গেল যে আমি খুব অল্প সময়ের মধ্যেই যে এই যে শিপিং ইন্ডাস্ট্রি, এটা পুরাটা আমি বুঝে গেলাম। কারণ বিকজ এখানে আমার লোকজন ছিল যে বুয়েটের বড় ভাই, ছোট ভাই, যারা হচ্ছে নেভাল আর্কিটেক্ট বা অনেকে আছে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বা অন্যান্য সেগমেন্ট থেকে যারা শিপ বিল্ডিং এ আছে। তো দেখা যাচ্ছে যে আমি যখন আমার বুয়েটে মানে আমার ফেসটা নিয়ে তাদের সামনে যাচ্ছি, অনেকেই আমাকে চিনে আগে থেকে, তো তখন তাদের সাথে আমার ইন্টারাকশনটা অনেক ইজি হয়ে যাচ্ছে। যখন দেখা যাচ্ছে যে আমি হয়তো আমার প্রোডাক্টটা নিয়ে যাচ্ছি, আমার কম্পিটিশনও তার প্রোডাক্টটা নিয়ে আসতেছে, হয়তো যেহেতু আমি তার সাথে পরিচিত, সো সে হচ্ছে আমাকে বেশি ফ্লোর দিচ্ছে এবং দেখা যাচ্ছে যে আমার কাছ থেকে হয়তো সে প্রোডাক্টটা নেওয়ার জন্য কমফোর্ট ফিল করতেছে। কারণ হচ্ছে কি আমি তার পরিচিত। যদি কোনোভাবে হয়, সাপোজ সে প্রোডাক্টের ফেইলরের কোনো ইস্যু আসে, তাহলে কিন্তু সে আমাকে কিন্তু সবসময় পাবে, কিন্তু অপরিচিত কাউকে কিন্তু পাবে না। দ্যাটস ওয়াই নেটওয়ার্কিংটা ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর ইয়োর জব অ্যান্ড গেটিং ইয়োর জব, অ্যান্ড জবের ক্ষেত্রেও সবসময় নেটওয়ার্কিংটা কাজে লাগে। এরপরে আরেকটা যে জিনিস আছে সেটা হচ্ছে পিপল ম্যানেজমেন্ট। আশিফ, আমার কাছে একটা কোশ্চেন আসছে, আমি একটু ওটার আনসারটা দিয়ে নিই। জি জি আপু, শিওর। হ্যাঁ, আমি একটা কোশ্চেন করেছে যে ফিনান্সের জব করার জন্য এমবিএ এর পাশাপাশি আর কি অ্যাডিশনাল সার্টিফিকেট লাগতে পারে। এখন এমবিএটা আমার মনে হয় ইনিশিয়ালি কিছুটা দরকার, কারণ হচ্ছে এমবিএটা আমাদেরকে একটা ওভারঅল ভিউ দেয় একটা ম্যানেজমেন্ট সম্পর্কিত, যেখানে মেজর তুমি একটা কোনো সাবজেক্ট নিয়ে স্পেশালি করছো, কিন্তু সঙ্গে তোমার কিছুটা, যেমন ও যখন আশিক যখন মার্কেটিং করেছে ওর সঙ্গে কিছুটা ফিনান্স পেয়েছে, কিছুটা এইচআর পেয়েছে, যেগুলো একটা ওকে ওভারঅল আইডিয়া দিচ্ছে। আবার আমি যখন ফিনান্স মেজর করেছি, আমি সঙ্গে মার্কেটিং, এইচআর, কিছুটা অন্যান্য সাবজেক্ট এইসব নিয়ে একটা আইডিয়া পেয়েছি। এখন যদি তুমি ফিনান্সে স্পেশালিস্ট ক্যারিয়ার করতে চাও, এখানে ডিপেন্ড করে। ফিনান্সে কিন্তু অনেক কিছু আছে, যেমন বিজনেস ফাইন্যান্সে আমাদের কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট রিলেটেড সাবজেক্টগুলো, যেমন সিআইএমএ বা সিএমএ, এই ডিগ্রিটা কিন্তু বেশ ভালো কাজে দেয়। ইনফ্যাক্ট আমাদের আইপিদের কিন্তু একটা ধরনের একটা 3 ক্রেডিটের কোর্স ছিল, যত মনে পড়ে 3-2 তো এই কোর্স এই ধরনের একটা সাবজেক্ট আছে যেটা হচ্ছে সীমা বা সিএমএ। সিএমএটা হচ্ছে বাংলাদেশে একটা আছে, আর সীমা তো ওয়ার্ল্ড ওয়াইড রিনাউন্ড ডিগ্রি। এছাড়াও কেউ কেউ এসিসিএ করছে এবং সিএফএও কেউ কেউ করছে। সিএফএটা হচ্ছে আরেকটা স্পেশালাইজ, যেটা হচ্ছে বাইরে অনেক বেশি পপুলার এবং বাংলাদেশের ব্যাংকে অনেক পপুলার। ইনফ্যাক্ট মানে আমার নিজেরও সিএফএ পড়ার ইচ্ছা আছে, কিন্তু যেহেতু আমার বাচ্চা দুটো ছোট, এখনো একটা সাহস করে উঠতে পারছি না। কিন্তু শুধু এমবিএ নিয়েই অনেকে বেশ ভালোভাবেই আছে। ব্যাংকেও যেমন কেউ কেউ আছে হচ্ছে সেলসে, যারা হচ্ছে রিলেশনশিপ ম্যানেজার হিসেবে কাজ করে অনেক উপরে উঠে গেছে, বুয়েট প্লাস হচ্ছে এমবিএ। কাজেই শুধু এমবিএও চলে, তবে হ্যাঁ অবশ্যই অ্যাডিশনাল সার্টিফিকেশন তুমি যে কোনো সময় নিতে পারো। হ্যাঁ আপু, আমরা মনে হয় অনেক টাইম দিচ্ছি। হ্যাঁ, এখন যেটা হচ্ছে যে এর পরের যে টপিকটা সেটা হচ্ছে পিপল ম্যানেজমেন্ট। তো পিপল ম্যানেজমেন্ট সম্পর্কে আমরা কিছু না বলি, আমরা স্টিভ জবস এর কাছ থেকে কিছু একটা শুনি। One of the keys to Apple is Apple's an incredibly collaborative company.
And so, you know how many committees we have at Apple? No. 0. But no committees. No committees. We are organized like a startup. One person's in charge of iPhone OS software. One person's in charge of Mac hardware. One person's in charge of iPhone hardware engineering. Another person's in charge of worldwide marketing. Another person's in charge of operations. We're organized like a startup. We're the biggest startup on the planet. And we all meet for 3 hours once a week, and we talk about everything we're doing, the whole business. And there's tremendous teamwork at the top of the company, which filters down to tremendous teamwork throughout the company. And teamwork is dependent on trusting the other folks to come through with their part without watching them all the time, but trusting that they're going to come through with their parts. And that's what we do really well. And we're great at figuring out how to divide things up into these great teams that we have and all work on the same thing, touch bases frequently, and bring it all together into a product. We do that really well. And so what I do all day is meet with teams of people and work on ideas and solve problems to make new products, to make new marketing programs, whatever it is. And are people willing to tell you you're wrong? Yeah. I mean, other than snarky journalists, I mean, people have Oh worked. yeah, no, we have wonderful arguments. And do you win them all? Oh no, I wish I did. See, you can't. If you want to hire great people and have them stay working for you, you have to let them make a lot of decisions, and you have to be run by ideas, not hierarchy. The best ideas have to win. So otherwise, good people don't stay. But you must be more than a facilitator who runs meetings. You obviously contribute your own ideas. I contribute ideas, sure. Why would I be here if I didn't? আচ্ছা, আমরা স্টিভ জবসের কাছ থেকে শুনলাম যে সে কিভাবে পিপল ম্যানেজমেন্ট করে, যে আসলে মানুষ এক একজন মানুষ আসলে এক এক রকম। এখন এক একজনকে ম্যানেজ করা আসলে এক এক রকম। তার আসলে পার্সোনালিটিটা বুঝতে হবে এবং বুঝে সেই অনুযায়ী তার সাথে বিহেভ করতে হবে এবং তার কাছ থেকে কাজ আদায় করে নিয়ে আসতে হবে। এরপরের যে জিনিসটা এটা হচ্ছে ইগো। সবচেয়ে বড় যে সমস্যাটা হয় যে আমরা বুয়েটিয়ান যারা আছি তাদের মধ্যে ইগো ব্যাপারটা অনেক কাজ করে। তো কথায় আছে যে ইন এ ওয়ার অফ ইগো দ্য লুজার অলওয়েজ উইন্স। তো যার আসলে ইগো থাকে সে অলওয়েজ লুজার। তো ইগো ব্যাপারটা একদমই বাদ দিতে হবে, কারণ যখনই আমি ট্র্যাক সুইচ করব তখন হচ্ছে আমার চিন্তা করতে হবে যে আমার এখানে কোনো বুয়েটিয়ান থাকবে না। আমার বস হয়তো সে হয়তো কোনো একটা আননোন কোনো একটা জায়গা থেকে আসবে, তো তাকে আমার তার কথা শুনতে হবে। তো এবং আমার যারা কলিগ থাকবে তাদেরকেও আমার ওইভাবে ট্রিট করতে হবে। তো ইগো ব্যাপারটা একদমই বাদ দিতে হবে। এরপরে হচ্ছে লিডারশিপ। লিডারশিপের একজন গুড লিডার হওয়ার জন্য কিছু কোয়ালিটি থাকতে হয়। তো সেই কোয়ালিটিগুলা নিজের মধ্যে থাকতে হবে। আমি আসলে একটু তাড়াতাড়ি শেষ করতেছি কারণ অলরেডি অনেক টাইম চলে গেছে। তো এগুলা সম্পর্কে খুব বেশি কিছু বলার নাই। এরপরে হচ্ছে সফটওয়্যার স্কিল থাকতে হবে। সফটওয়্যার স্কিল বলতে বিশেষ করে মাইক্রোসফট এক্সেল, পাওয়ার পয়েন্ট, ওয়ার্ড, তারপরে আউটলুক, এই জিনিসগুলা আমাদের খুবই ভালো মতো জানা থাকতে হবে এবং এই জিনিসগুলা একটা অনেক বেশি মানে অনেক বড় একটা আপার হ্যান্ড দেবে যদি আমি এই সফটওয়্যার গুলা জানা থাকে। আর এখন বেশিরভাগ কোম্পানিতে ইআরপি ইউজ করে। তো ইআরপি সম্পর্কেও আমাদের ভালো আইডিয়া থাকতে হবে এই ইয়ের জন্য। তো এবং এক্সেলটা বিশেষ করে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কারণ দেখা যায় যে এক্সেলেই আসলে সবচেয়ে বেশি কাজ করতে হয় ইন অ্যান অর্গানাইজেশন। এরপর হচ্ছে টিম প্লেয়ার, যে আমরা সবসময় যে জিনিসটা বলি সেটা হচ্ছে যে 1+1 is not always 2,
sometimes it is more than two if there is a synergy among teams. তো টিমে কাজ করলে আসলে অনেক বেশি কাজ অ্যাচিভ করা যায়, দ্যাটস ওয়াই টিম ওয়ার্কটা খুবই ইম্পর্টেন্ট। এরপর হচ্ছে নেগোসিয়েশন স্কিল। নেগোসিয়েশন স্কিলটা এটা আসলে সবার মধ্যেই কম বেশি আছে। আমরা যখন নিউ মার্কেটে কোনো একটা জিনিস কিনতে যাই, তখন নিউ মার্কেটে সবসময় 3 ডাবল দাম বলে, এটা আমরা জানি। যদি 1000 টাকা বলে ওটা আমরা 200 টাকা বলি, এবং শেষমেশ আমরা 300 টাকা দিয়ে কিনে নিয়ে আসি। তো এই যে নেগোসিয়েশন করে নেওয়াটা, এটা আসলে জবের ক্ষেত্রে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো এটার জাস্ট আমি 3টা স্টেপ বলি, যে 3টা স্টেপ যে জিনিসটা হয়তো সবার নেগোসিয়েশন স্কিলের জন্য কাজে লাগবে, বেসিক স্কিল। সেটা হচ্ছে ফার্স্টে আমার অবজেক্টিভটা জানতে হবে, যে আমি আসলে কিসের জন্য নেগোসিয়েশন করব, কি অ্যাচিভ করতে চাই আমি নেগোসিয়েট করে। যে আমাকে একটা অবজেক্টিভ সেট করতে হবে। এরপরে হচ্ছে আমাকে একটা আউটকাম এর একটা রেঞ্জ বের করতে হবে, যে আমি যদি এইখানে ম্যাক্সিমাম আমি কি পেতে পারি, আর মানে ম্যাক্সিমাম আমি কি লুজ করতে পারি, এই রেঞ্জটা আমাকে বের করতে হবে। এবং তারপরে হচ্ছে নিজের ইন্টারপার্সোনাল স্কিল অ্যাপ্লাই করে আরেকজনকে ইনফ্লুয়েন্স করতে হবে, যে আমি এখান থেকে কতটুকু নিয়ে আসতে পারি, নিজের দিকে নিয়ে আসতে পারি। এরপরে হচ্ছে প্রেজেন্টেশন স্কিল। প্রেজেন্টেশন স্কিল আমাদের মোটামুটি ডিপার্টমেন্টে সবাই অনেক বেশি প্রেজেন্টেশন দেয়। বুয়েটে এত বেশি প্রেজেন্টেশন আর কোনো ডিপার্টমেন্টে হয় না। সো আমাদের ডিপার্টমেন্টে যারা বের হয় মোটামুটি সবার প্রেজেন্টেশন স্কিল মোটামুটি এভারেজ লেভেলে থাকে। বাট ফর এ গুড প্রেজেন্টেশন এটার জন্য কিছু গাইডলাইন আছে, যে একটা ভালো প্রেজেন্টেশন দিতে হলে কি কি করতে হবে। সেই জিনিসগুলা আসলে যেমন মানুষ যাদের সামনে প্রেজেন্ট করব তাদেরকে এঙ্গেজ রাখা, তাদেরকে মানে একটা ইম্প্যাক্ট দিয়ে শুরু করা, ঠিক আছে। তারপরে একটা স্টোরি বলা, যেমন হচ্ছে আমি সাপোজ অনেকগুলা ডাটা দেখাই দিলাম একটা স্লাইডের মধ্যে। তো একটা স্লাইডের মধ্যে অনেকগুলো ডাটা দেখাইলে আসলে কেউ মনে রাখতে পারবে না, কিন্তু আমি যদি জিনিসটা একটা স্টোরির মাধ্যমে বলি, একটা স্টোরির মতো করে আমি বলি, তাহলে কিন্তু এটা অনেকেই মনে করবে। বা আমি এমন একটা কিছু দিয়ে শুরু করলাম যে জিনিসটা আসলে মানে আউট অফ দ্য ব্লু, যে এটা আসলে কেউ চিন্তাও করেনি, তখন কিন্তু মানুষের কনসেন্ট্রেশনটা প্রেজেন্টেশনের দিকে আসবে। তো এটা হচ্ছে একটা ব্যাপার, যে প্রেজেন্টেশন স্কিলটা আসলে সবার মধ্যে থাকতে হবে। আরেকটা হচ্ছে পাবলিক স্পিকিং। যারা সেলসে কাজ করে বা অন্যান্য ক্ষেত্রেও পাবলিক স্পিকিংটা আমাদের অনেক করতে হয়। যেমন আমার ক্ষেত্রে যেটা হয়, আমি আমার পেইন্টারদেরকে নিয়ে ওয়ার্কশপ করতে হয়, বা এরকম তাদের সাথে আমার নলেজ শেয়ারিং সেশন করতে হয়। তো এইগুলো হচ্ছে অনেকটা পাবলিক স্পিকিং এর মতো, যে তাদেরকে আমি যদি প্রেজেন্টেশন দিয়ে বুঝাইতে চাই, তারা কিন্তু বুঝবে না, তাদেরকে তাদের ল্যাঙ্গুয়েজে আমাকে বুঝাইতে হবে। তো as they are not accustomed to the presentation or other things, তো দেখা যায় যে তাদের সাথে আমার তাদের ল্যাঙ্গুয়েজটা কি এটা আমাকে জানতে হবে, তাদেরকে আমি কি বুঝাইতে চাই সেটা আমাকে জানতে হবে, আমার মানে ভয়েসটা লাউড এন্ড ক্লিয়ার হইতে হবে, এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আমাকে কনফিডেন্ট হইতে হবে, যে আমি যে একটা কিছু বলতেছি এখন, বা সেই জিনিসটা যে অন্য মানুষজন যে শুনবে, বা আমি যে জিনিসটা করতেছি আমি কনফিডেন্ট কিনা, সেই জিনিসটা সম্পর্কে আমি জানি কিনা। তো এই জিনিসগুলা থাকতে হবে আর কি। তো এরপরে মোটামুটি আমাদের প্রেজেন্টেশন পার্ট শেষ। এখন আর যদি কারো কোনো কোশ্চেন থাকে, ইউ ক্যান রেজ ইউর হ্যান্ড অর ইউ ক্যান রাইট ইন দ্য চ্যাট বক্স। এখন চাইলে আপনারা আপনাদের রিমোট গুলা নিয়ে নেটফ্লিক্সের যে কোনো সিরিজ বা অন্য কিছু দেখতে পারেন, নো প্রবলেম। আমরা মোটামুটি আমাদের এন্ডের দিকে চলে আসছি। এখন কারো যদি কোনো কোশ্চেন থাকে প্লিজ। আচ্ছা, হিমেলের একটা কোশ্চেন ছিল, সেই কোশ্চেনটা আমি একটু আনসার করি। হিমেলের কোশ্চেনটা ছিল যে এই কোভিড-19 সিচুয়েশনে আমরা এখন কিভাবে সেলসের কাজগুলো করতেছি। তো সেলসের কাজগুলো আমরা এখন আসলে যেভাবে করতেছি, আমি যেরকম হোম অফিস করতেছি, এখন 24/7 অফিস করতে হচ্ছে। কাস্টমারদেরকে আমরা এখন সার্ভ করতেছি এখন খুবই লিমিটেড। আমাদের যেরকম
ফ্যাক্টরি হচ্ছে সপ্তাহে 3 দিন খোলা থাকে, আমাদের ডিস্ট্রিবিউশন হাউসও সপ্তাহে 3 দিন খোলা থাকে খুবই লিমিটেড টাইমের জন্য। তো আমরা হচ্ছে বাসায় বসেই ইনভয়েসিং এন্ড আদার থিংস এগুলা বাসায় বসেই করতেছি, এবং আর ডেলিভারিটা খুবই লিমিটেড। অ্যাজ আমাদের যে প্রোডাক্টগুলা, এই প্রোডাক্টগুলা বেসিক্যালি নন এসেনশিয়াল প্রোডাক্ট, মানে এগুলো তো ফুড বা অন্য কিছু না। তো সেই জন্য দেখা যায় যে এগুলোর ক্ষেত্রে ডিমান্ড আসলে এখন অনেক কমে গেছে। তো আগে হয়তো যেখানে ডিমান্ড ছিল, যে ডিমান্ডটা ছিল এখন সেই ডিমান্ডটা অনেক কম। তো আমাদের এই ক্ষেত্রে কিছুটা চ্যালেঞ্জও ফেস করতে হচ্ছে, বাট উই আর সেলিং, আমরা এর মধ্যেও কাজ করতেছি। বাট এখন যেটা হচ্ছে যে আমরা আমাদের কাস্টমার ভিজিট বা আমাদের সাইট ভিজিট গুলো হচ্ছে না, মানে এমনিতে সেল গুলো হচ্ছে। আসিফ ভাই, আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ শিওর। ভাই আমি রাজীব, IP11 এর। হ্যাঁ রাজীব বলো। ভাই আপনি তো সাপ্লাই চেইন এবং সেলস দুই মানে সেক্টরেই কাজ করছেন। এখানে আপনার এক্সপিরিয়েন্সটা যদি একটু কম্পেয়ার করতেন, যে সাপ্লাই চেইনের চ্যালেঞ্জ বা ওখানে যে মানে কাজের প্রসপেক্টস এরিয়া বলেন বা ক্যারিয়ার প্রসপেক্টস এবং সেলস দুটার মাঝে যদি একটু কম্পারিজন করতেন, এবং মানে কোন জায়গা থেকে আসলে একটু ইয়েতে মানে খুব ফাস্ট ডেভেলপমেন্ট বা একটু হায়ার ম্যানেজমেন্ট লেভেলে পৌঁছানো ইজি আমি বলতে চাচ্ছি না, আসলে জাস্ট আলটিমেট গোল, মানে কোন জায়গাতে আসলে পথটি স্মুথ হবে বা সাস্টেইনেবল হবে। আমার যেটা মনে হয় অলরেডি এই কোশ্চেনের আনসার অলরেডি দেওয়া হয়ে গেছে রাজীব। যেটা হচ্ছে যে আমার ক্ষেত্রে যেটা মনে হয়েছে, আমার যেটা ছিল সেটা হচ্ছে এখন এটা পারসন টু পারসন ভ্যারি করতে পারে, যে সাপ্লাই চেইন ইজ এ ভেরি চ্যালেঞ্জিং জব অবভিয়াসলি, অ্যান্ড সেলস ইজ অলসো চ্যালেঞ্জিং। তো এখন এক একজনের পার্সপেক্টিভ এক একজনের ডিফারেন্ট হতে পারে। এখন সাপ্লাই চেইন থেকেও অনেক ভালো পজিশনে যাওয়া সম্ভব, সাপ্লাই চেইন থেকেও অনেক দ্রুত অনেক উপরে উঠে যায়। বাট সেলসে যেটা ব্যাপার সেটা হচ্ছে যে সেলসে গ্রোথটা অনেক বেশি। এটা অলরেডি আমি করে ফেলেছি, যে যেহেতু সেলসটা হচ্ছে ডাটা ড্রিভেন, যে একজন সহজেই তার কেপিআই যেটা এটা ইভালুয়েশন করাটা অনেক ইজি। সেই জন্য দেখা যায় যে সেলস পিপলরা অলওয়েজ থাকে, ম্যানেজমেন্টের সবসময় ভালো নজরে থাকে। বিকজ যেমন আজকেও হচ্ছে আমাদের এক সেলস মিটিং ছিল, সেলস মিটিং এ আমাদের এমডি ম্যাডাম রূপালী চৌধুরী, শি ওয়াজ দেয়ার। তো বাট দেখা যাচ্ছে যে অন্যান্য ফাংশনের মিটিং এ কিন্তু এমডি ডিরেক্টলি ইনভলভ হচ্ছে না। কারণ কি? কারণ হচ্ছে এটা হচ্ছে কোম্পানির রেভিনিউ কিন্তু আসতেছে সেলস থেকে। সো অলওয়েজ সেলস এর প্রতি সবসময় একটা মানে সফট কর্নার কিন্তু ম্যানেজমেন্টের থাকে। তো এই জন্য দেখা যায় যে কেরিয়ার প্রোগ্রেশন বেসিক্যালি সেলস থেকে অনেক বেশি হয়। এটা আমার যেটা মানে আমি যেহেতু সাপ্লাই চেইন এবং দুই জায়গায় দেখছি, দুই জায়গায় চ্যালেঞ্জ আছে। বাট কেরিয়ার প্রোগ্রেশন চিন্তা করলে অবভিয়াসলি সেলসে কেরিয়ার প্রোগ্রেশন বেটার। থ্যাংক ইউ ভাই। একটা কোশ্চেন, আচ্ছা আর যদি কোনো কোশ্চেন না থাকে তাহলে কি আমরা শেষ করে দিব? রুমকি আপু কিছু বলবেন? হ্যাঁ, না আমার ছেলে ওদিক থেকে ডাকাডাকি করছে, তাই ওকে হাত মারলাম। শর্মা কিছু না ভাই, আমি কিছু বলবো না, আপনি অনেকটুকু কভার করে ফেলেছেন। আচ্ছা ঠিক আছে, তাহলে সবাইকে থ্যাঙ্কস। স্টে হোম, স্টে সেফ। অ্যাকচুয়ালি এমন একটা টাইম যে টাইমে হয়তো সবার জন্য খুবই খারাপ একটা সময় যাচ্ছে, বিশেষ করে যারা সেলসে আছে তাদের জন্য, অন্যান্য সেগমেন্টে যারা আছে তাদের জন্য খারাপ সময় যাচ্ছে। তো হোপফুলি আমরা খুব তাড়াতাড়ি এই সময়টা রিকভার করে ফেলতে পারবো। থ্যাংক ইউ এভরিবডি ফর ইয়োর কোঅপারেশন, and thanks রুমকি আপু এবং সর্বা, ইনপুট গুলো খুবই ভালো ছিল। and thanks জ্যোতি ভাই, আলামিন and others for helping us. Thank you and good night.
বাই বাই বলো তো। বাই বাই। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। Mom.